সেটা আর বলার দরকার নেই, এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। দেশে ফিরে এলো। এসেই শুনতে পায় আরাফাত চৌধুরী আর নেই। আশিক খান তাকেও শেষ করে দিয়েছেন। চৌধুরী পরিবার এবার ডুবতে লাগলো। চারদিকে তাদের অন্ধকার আর অন্ধকার। নীলা চৌধুরী সেদিন আমার পা চেপে ধরে বলেছিলেন, বলা হয় এতিমদের মাল খেতে নেই, কিন্তু তোমার মামা আর আমিও তোমার বাবার তোমাদের হকের টাকা নষ্ট করেছি। তোমাদের নানা বেশ সম্পত্তি রেখে গিয়েছিলেন তোমাদের জন্য। আমি আর তোমার মামা মিলে সবটা নিজেদের করে নিই, কারণ লোভ সামলাতে পারিনি। তাই আমাদের ভুলের শাস্তি আমরা পেয়েছি। তোমার মামা তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্যই সেখানে পাঠিয়েছিলেন, আর তুমি তাই হয়েই ফিরলে বাবা। এবার একে একে সবাইকে শেষ করে দেওয়ার পারলে আমাকে ক্ষমা করে দিও। চৌধুরীদের সব কিছু দেখতে শুরু করলাম আমি। রাইমাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমাকে জড়িয়ে ধরে কি কান্নাটাই না কেঁদেছিল পাগলিটা। ওকে সেফ স্থানে রেখেছিল নানি। সবার চোখের আড়ালে মাথায় প্রতিশোধের আগুন লেগে গিয়েছে আমার। বোন থেকে শুরু করে সবার সেফটির দায়িত্ব আমার উপর পড়ল। সবাইকে সেভ করতে পারলেও রাইমাকে সেভ করাটা অনেক টাফ ছিল। আমার হাজার সেফটি দেওয়ার পরেও ওর উপর হামলা হতেই থাকলো। তাই ওকে আবারও দেশ ছাড়া করলাম। উদ্দেশ্য ছিল সব প্রতিশোধ নেওয়া শেষে আমি ওকে ফিরিয়ে আনবো। ধীরে ধীরে সব শত্রুদের নাম জানতে পারলাম। তারা আমিও চিনে না, আশিক খান চিনেছেন অনেক পরে। তারা এত বছর ধরে আমার বাবা আর দাদার টাকায় আয়েশ করেছে। রাতে ঘুমাতে পারি না, বাবার চিৎকার আর তোনাদ আমার কানে গুঞ্জন তুলে। অনেক কষ্ট করে চৌধুরীদের আবারও তাদের উচ্চ পদে ফিরিয়ে আনলাম আমি। সবটি দেখলাম, 6 জনের নামও জানলাম। তারা কারা ছিল জানো? আশিক খান তোমার পিতা, শেখ সাহেব ডায়নার পিতা। আশিক খানের 2জন পার্টনার আর একজন ছিলেন শেখ সাহেবের বোনের স্বামী, আর ওই মহিলাটা ছিল রেজি, যে আমার বাবাকে। আরোহী অবাক হয়ে যায়। এত অবাক পুরো কথা শুনে হয়নি। রেজি এসবের পেছনে হতে পারে, এটা তার কল্পনার বাহিরে ছিল। অধীরের বিজনেস, সে এত টাকা ইনভেস্ট করে, আর সে নাকি অধীরের চরম শত্রু। অধীর ফের বলল, আবার বাবার টাকায় সে আজ এত দাপট দেখায়। আমি সর্বপ্রথম শেখ সাহেবের বোনের স্বামীকে শেষ করি। তার কারণে আবির আমার শত্রু হয়ে যায়। আবির আমাকে খুনি মনে করতে থাকে, তাতে আমার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। আই ডোন্ট কেয়ার। পরপর আমার শত্রুদের মধ্যে থেকে 3 জনকে নিজের মন মতো শাস্তি দিয়ে আমি শান্ত। বাকি আছে রেজি, আশিক আর শেখ। এদের আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে চাই, কারণ এরা হলো সবার মূল। আমি চেয়েছি তাদের এমন করে মারতে যাতে তারা আমাদের মতো রাতের আধারে মুখ চেপে কান্না করতে বাধ্য হয়, যেমনটা আমি আর রাইমা করেছি। আমি নিজের বন্ধুদের থেকে নিজের শত্রুদের খোঁজ খবর বেশি রাখতে লাগলাম। যারই শেখ সাহেবের মেয়ে আছে, আর তা হলো ডায়না। তারা চেয়েছিল ডায়নাকে দিয়ে আমাকে হাত করবে, আমার নাম ডাক দিয়ে তারা নিজেদের কালো ধান্দা চালিয়ে যাবে। বাট একটা মিস্টেক করে ফেলে তারা। আমি কখনো কোনো পরনারীর প্রতি দুর্বল ছিলাম না। ডায়নাকে তারা নিজেদের মতো চলতে বলে, আর সে তাই করে। আর আমিও তাই চেয়েছিলাম। আমি ডায়নাকে বিয়ে করে নিজের সব রাগ ক্ষোভ প্রকাশ করতে চেয়েছি। ওকে কষ্ট দিয়ে শেখ সাহেবের মনে সেই অনুভূতিটা অনুভব করাতে চেয়েছি যা আমরা করেছি। ডায়না আমার পিছু পিছু ঘুরতে লাগলো। আর তাদের ভুল এটা ছিল, তারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানে না। শুধু জানে আমি একজন গ্যাংস্টার, মাফিয়া, ডন। ডায়না আমার সাথে থেকে থেকে তার বাবাকে আমার সম্পর্কে বলতো, আমার কতটা ক্ষমতা আছে আর না আছে। শেখ বিজনেসের অফার নিয়ে এসেছিল, আমিও রাজি হয়ে যাই। ডায়নার সাথে আমার বিয়েও ঠিক হলো। সব কিছু ঠিক হলো, তবে একদিন। সময়টা ছিল সন্ধ্যার দিকে। আমি আর শুভ্র মাত্র জরুরি মিটিং শেষ করে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কয়েকদিন পরেই আমার আর ডায়নার বিয়ে। সবটা যেন আমাদের মতোই হচ্ছিল। খুশিও ছিলাম অনেক। ডায়নাকে বিয়ে করে ওকে কষ্ট দেওয়া ছিল আমার টার্গেট। হাজারো চিন্তা ভাবনার মাঝেই গাড়ি থামলো। হঠাৎ করে আমার দৃষ্টি চলে যায় গাড়ির জানালা ভেদ করে রাস্তার মাঝে। এক লোকেশি কেশবতীর বৃষ্টি উপভোগ করার দৃশ্য। থমকে যায় আমার হৃদস্পন্দন। সাদা রঙের সেলোয়ার কামিজ পরে পিঠে ছড়িয়ে রেখেছে চুল। 2 হাত মেলে মাঝে রাস্তায় দাঁড়িয়ে রাউন্ড রাউন্ড ঘুরে বৃষ্টিতে ভিজছিল সে। বৃষ্টিতে ভিজে তার সাদা জামাটা ভিজে যায়। পাতলা রঙের জামাটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে তার। ফাঁকা ঢোক গেলে জানালা দিয়ে ফের দেখলাম, সে তো এক অপরূপা সুন্দরী। তার সৌন্দর্যের ধাঁচে ঘায়েল হয়েছিলাম আমি। আমি খারাপ মানুষ, লোকে আমাকে পাষাণ হৃদয়হীন পশু বলে।
সবাই জানে আমি ডেভিল, গ্যাংস্টার মানুষ। আমি আমার কারোর প্রতি সহানুভূতিশীল হওয়াটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু সেদিন আমার পাষাণ সত্তাকে নাড়িয়ে তুলেছিল এক 16 বছরের কিশোরী, যার বৃষ্টি উপভোগ করাতে আমাকে তার প্রতি বড্ড বেসামাল করে তুলেছিল। সেদিন বুঝতে পেরেছিলাম যে আমারও একটা হৃদযন্ত্র নামক কোনো কিছু একটা আছে, যেটা বুকের ঠিক বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভব করিয়েছিল আমায়। আমার রাতের ঘুম হারাম করার জন্য সেই 16 বছর বয়সী কিশোরীটিই যথেষ্ট হলো। পুরো দেওয়ানা করে তুলেছিল সে। বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না, চোখ সরিয়ে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। চোখে তো অনেক কিছুই ভালো লাগে, কিন্তু তাই বলে যে সব কিছু পেতে হবে এমনটা তো নয়। আমি নিজের প্রতি খুবই বিশ্বাসী ছিলাম। আবেগ দিয়ে নয়, বরং বিবেক দিয়ে কাজ করাটাই ছিল আমার স্বভাব। সামান্য এক কিশোরী আমার কঠিন সিংহ সত্তাকে নাড়িয়ে তুলবে, এমনটা আমি মানতে পারছিলাম না। একটা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম, আবার মনে মনে সেই মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য প্রার্থনা করতাম। কি বাজে একটা অনুভূতি, তাই না? কারণে অকারণে তাকে দেখার বাহানা খুঁজতে লাগলাম, তার সম্পর্কে জানতে চাইতাম। খবর লাগাতেই জানতে পারলাম যে মেয়েটার নাম আরোহী। এতিম সে, তার পরিবার বলতে কেউ নেই। কষ্ট হলো আমার। সে আমার মতোই বড় হয়েছে হয়তো। আমি যা সহ্য করেছি সেও তাই সহ্য করেছে। তার প্রতি দুর্বল হতে লাগলাম। জানতে পারলাম সে অনুষ্কার বন্ধু। ধীরে ধীরে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে খোঁজ করলাম। একদিক দিয়ে ডায়নাকে বিয়ে করে আমি প্রতিশোধ নিতে চাই, তো অন্য দিক দিয়ে আরোহীকে নিজের দুর্বলতা বানিয়ে ফেলেছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি, খুব খুব চাই তাকে। সে আমার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে একদম। তাকে দেখার চেষ্টায় আমি রোজ তার বাড়ির সামনে গিয়ে গাড়ির মধ্যে বসে থাকতাম। তাকে যদি একটুখানি দেখার সুযোগ হয়, যদি সারাদিন কোনো মতে থাকলেও রাতে ঠিকই তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তার চোখের আড়ালে। তার প্রতি দিন দিন আমি কঠিনভাবে আসক্ত হয়ে পড়ছি। শেষমেশ আমি রাইমাকে সবটা বলি। ও আমাকে বলে আমি যেন আরোহীকে নিজের অনুভূতির কথা বলি, কিন্তু আমি আমার প্রতিশোধের কাছে হেরে যাচ্ছি। আরোহীকে আপন করে নিতে হলে আমি ডায়নাকে বিয়ে করে নিজের প্রতিশোধটা নিতে পারবো না। তারপর আমি ভেবেই নিয়েছিলাম ডায়নাকে তো আমি মিথ্যে মিথ্যে বিয়ে করেছি, শুধু একটা নাটক। কখনো ওকে আমি তো আপন করে নিব না। আমার দুর্বলতা আমার আরোহীই থাকবে। অনুষ্কার মাধ্যমে তুমি আমাদের বাড়িতে এলে প্রথমবারের মতো। গেটে আসতেই তোমার সাথে ধাক্কা খেলাম আমি। প্রথমবার নারী স্পর্শ আমার শরীর অবশ করে দিয়েছিল। নিজের প্রিয় মানুষটিকে নিজের এতটা কাছে দেখে ছুঁতে ইচ্ছে করছিল, তবে মস্তিষ্ক আমাকে বারবার তিরস্কার করছিল। আমি ডায়নাকে বিয়ে করলে তোমার সাথে অন্যায় হতো, কিন্তু প্রতিশোধের কাছে আমি কিছুই করতে পারছি না। তোমার মুখটা দেখলেই আমার বুকটা কেঁপে ওঠে। নিজেকে অনেকভাবে বুঝিয়ে তোমার থেকে সরে গেলাম, কিন্তু রাতের ঘটনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। আমি তোমার প্রতি দুর্বল, সেই দুর্বলতা থেকেই তোমার সম্পর্কে সবটা জানার জন্য পাগল হয়ে পড়ি। তুমি কে, কার মেয়ে, তুমি এতিম হলেই বা কি করে? নানা প্রশ্ন নিয়ে আমি তোমার অতীতের পাতা খুলতে লাগলাম, আর তাতে এমন এক তথ্য আমার সামনে এসে ধরা দিল যা আমার ধারণার বাইরে ছিল। থমকে গিয়েছিলাম, সাথে ভরকেও ছিলাম আমি। কবুল বলার কয়েক মুহূর্ত আগে পুরো বাড়ির লাইট অফ করে দিয়েছিল শুভ্র সেদিন। সেই মুহূর্তে এসে ও আমার কানে কানে বলে গেল যে আমি যার প্রতি দুর্বল, যে নারী আমার পাষাণ হৃদয় সত্তাকে নাড়িয়ে তুলেছে দিনের পর দিন, সে নারীটি আর কেউ নয়, বরং আমার নিজের সবচেয়ে বড় আর নিকটের শত্রু আশিক খানের মেয়ে। তখন আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। লম্বা রাত নির্ঘুম কেটেছে দুজনের। অধীর দীর্ঘ সময় কথা বলার পর এবার থেমেছে। ছোট থেকে নিয়ে এই অবধি ঘটা সবটাই সে আরোহীকে সংক্ষেপে বলেছে। আরোহীর সবটা জানার অধিকার রয়েছে, তাই সে বলেছে। নিজেদের মধ্যে আর মনোমালিন্যতা সে আর চায় না, তাই সবটা বলা তার। নিজের মধ্যে থাকা সব রাগ, দুঃখ, শোক সবটাই আজ আরোহীকে সে বলেছে। এর মাঝে আবার অনেক কিছুই গোপনও করেছে, কারণ শত হলেও তো আরোহী আশিক খানের মেয়ে। বাবা সম্পর্কে সবটা জেনে নিশ্চিত কষ্ট পাবে সে। যতটুকু সে বলেছে ততটুকুতেই সে ভেঙে পড়বে, অধীর জানে। মেয়েটা উপরে উপরে শক্ত হয়ে থাকলেও ভেতরে কুমুট কান্নাটা লুকিয়ে বেড়াবে। অধীর ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। জীবন এক অদ্ভুত জিনিস, এই ভালো তো এই মন্দ। কখনো সুখের নদীতে ভাসিয়ে তোলে, আবার দুঃখের সাগরে ডুবিয়ে মারে। কখন কি হয় সেটা শুধুই নিয়তি জানে। তার অতীতে যা হয়েছে সেসব জিনিসের জন্য সে একদমই আরোহীকে দোষী মনে করে না। এতে আরোহীর কোনো দোষ নেই, কিন্তু রাইমা প্রথমে এই কথাগুলো মানতে নারাজ ছিল,
কারণ দোষ তো তাদের দুই ভাই বোনেরও ছিল না। তবে কেন তারা এত কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছে? রাইমাকে সবটা বোঝাতে গিয়ে সেদিন আরোহীর জন্মদিনের রাতে আরোহী তাকে আর রাইমাকে একসাথে দেখে ফেলে। সাথে ভুলও বুঝে নেয় যে রাইমা অধীরের গার্লফ্রেন্ড। অধীর তাকে ধোঁকা দিয়েছে, তাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে তার সাথে, যার দরুন অধীরের গালে চর বসিয়ে দিয়েছিল আরোহী। আর রাইমা নিজের বাবার হত্যাকারীর মেয়েকে দেখে চেতে ওঠে। অধীরের গালে থাপ্পড় দেওয়ার কারণে সেও তেড়ে এসেছিল। রাইমাকে কিছু বললেই অধীর রেগে যায়। সবটাই ছিল ভুল বোঝাবুঝি, যার কারণে আরোহীও অধীরকে ছেড়ে চলে এসেছিল। আর এই সুযোগটা কাজে লাগান আশিক খান। তিনি আরোহীকে নিচের কাছে নিয়ে তার মাথায় অধীর সম্পর্কে খারাপ মন্তব্য করতে লাগলেন, যার কারণে ভেঙে যাওয়ার আরোহীর মনটা ঘৃণায় পরিণত হয়ে অধীরের থেকে প্রতিশোধ নেওয়ার তাড়নায় ছটফট করেছে। অধীর আরোহীকে অনেক আগে থেকেই ভালোবাসতো। হাজারো কথা ভেবে আরোহী অধীরের দিকে তাকায়। সবটাই তার মাথায় এসেছে, কিন্তু এই সবের পরেও কোথায় একটা কিন্তু যেন থেকেই গেল আরোহীর মনে। অধীরের দিকে তাকিয়ে সে বলে, আমাদের বাড়িতে সেই বোম রাখার গুঞ্জন আপনি তুলেছিলেন। বাবার কালো ব্যবসার পর্দা আপনি ফাঁস করেছিলেন। শক্ত করে জড়িয়ে ধরলো অধীরকে আরোহী। শব্দ করে কেঁদে উঠেছে সে। হাউমাউ করে কান্না করতে লাগলো সে। কোন বিষয় রেখে কোন বিষয় সে বলবে সেটা সে জানে না। তবে আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে নিজের কাছে তার। আরোহী অধীরের গলা জড়িয়ে ধরে তার কপালে কপাল লাগিয়ে শব্দ করে কান্না করছে। অধীর কোনো প্রতিক্রিয়া করছে না, না তাকে কান্না করতে নিষেধ করছে। থমকে চুপচাপ বসে আছে, চোখ দুটো অনুভূতিহীন দেখা যাচ্ছে তার। নিজের তিক্ত অতীত মনে করে তার চোখ মুখ অনুভূতিহীন হয়ে গিয়েছে। বুক চিরে চাপা দীর্ঘশ্বাস পেরিয়ে আসে। আরোহী চেঁচিয়ে কান্না করছে, অধীর কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আরোহী কান্না করতে করতে অধীরের মুখের দিকে তাকিয়ে হাত জোর করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে অন্যায় করেছি। আপনার উপর বিশ্বাস না করে আমি বাবার কথায় বিশ্বাস করেছি, আর তার কথা শুনে আমি আপনাকে আঘাত করেছি। আমি দোষী, সরি। অধীরের বুকে মাথা রেখে ফুপিয়ে কান্না করতে থাকলো এক নাগারে আরোহী। নিস্তব্ধ রাতে তার কান্নার শব্দ ছাড়া অন্য কিছুই শোনা যাচ্ছিল না। সবাই গভীর নিদ্রায় মগ্ন এখন। রাতের শেষ প্রহর এখন। নিস্তব্ধ রজনীতে নিচের বিছানায় বেঘরে ঘুমোচ্ছে অনুষ্কা। রাতের এই সময়টা সে বেশ গভীর ঘুমে মগ্ন। চারপাশে আপাতত ভূমিকম্প হয়ে গেলেও তার ঘুম ভাঙবে না, তাতে সে নিশ্চিত। জানলা দিয়ে বাহিরের মিটমিটে আলো সফেদ পর্দা ভেদ করে তার মুখ জগলে পড়েছে। চারপাশে পিংপতন নীরবতা বিরাজ করছে। হঠাৎ করেই এক বিকট আওয়াজে ঘুম ছুটে যায় অনুষ্কার। ভয়ে ধরফরিয়ে লাফিয়ে উঠল সে। গভীর ঘুম ছুটে এবার তার বুক ধুকপুক করতে লাগলো। হঠাৎ ঘুম ভাঙার কারণে কি হয়েছে সেটা বুঝতে কিছু সময় লাগলো তার। ক্ষণিক সময় পর যখন ফের সেই বিকট শব্দ আসলো, তখন সে ঘাড় কাত করতে চাইলো পাশে। বুঝলো এমন বিকট আওয়াজ তার ফোন থেকে আসছে। এত গভীর আর আরামের ঘুমটা এত রাতে ফোন করে ভেঙে দেওয়ার কারণে মেজাজ চড়ে উঠলো অনুষ্কার। ফোনটা হাতে নিল, ফোন করা মানুষটাকে ইচ্ছে মতো কিছু শুনিয়ে দিতে, কিন্তু ফোন হাতে নিয়ে সে অবাক। সম্পূর্ণ অচেনা অজানা একটা নাম্বার থেকে তাকে গুনে গুনে 40 বার কল দেওয়া হয়েছে। অনুষ্কা মাথায় হাত দিয়ে ফেলে। এমন কেউ কি আছে নাকি যে এত বিরত, এত ধৈর্য নিয়ে কল করে? একদমই অসম্ভব ব্যাপারটা। কলটা ধরলো অনুষ্কা। হ্যালো বলতেই অপর পাশ থেকে বলে, ও হে রমণী খালা, আপনার কণ্ঠস্বর শুনিবার লাগিয়া মোর চোখখানা অতিষ্ঠ হয়ে উঠছে। কেমন আছেন আন্টি? চোখ মুখ একরাশ বিরক্তি এসে হানা দিল অনুষ্কার। শেষ রাতের দিকে এমন উদ্ভট কথাবার্তা তার মাথা ব্যথা ধরিয়ে দিয়েছে। রাগে কোচকোচ করতে করতে চেঁচিয়ে বলে, হোয়াট ননসেন্স! লোকটা হিয়ালি করে বলে, ননসেন্স নয়, বরং তোমার সেন্স ঠিক করার লোক আমি। কি? নোট কি? বলো কিস। অনুষ্কার মাথায় আগুন ধরিয়ে দিল। কয়েক মুহূর্ত লাগলো বুঝতে আসলে অপর পাশে কে রয়েছে। রাগে তীরে মেজাজ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই অসভ্য লোক, তুমি আবার আমাকে কল করেছো? কিয়ান দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, না গো কলিজার আন্টি, আমি ইচ্ছে করে আপনাকে কল দেইনি তো। আমার এই হাত মনের বিপরীতে গিয়ে তোমাকে কল দিয়েছে, আর আমার এই মুখ তোমার সাথে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। না হলে আমি তো সিঙ্গেল পারসন, কোনো মেয়ের দিকেই ভুলেও তাকাই না, বরং তারা আমাকে আপনার মতো করে চোখ দিয়ে গিলে খায়। আমি ইনোসেন্ট,
মোস্ট হ্যান্ডসাম আমি। অনুষ্কা এবার বেশ রেগে গিয়ে রেগে মেগে বলে, এই এডিয়েট, একদম বাজে বলবি না। আমি কখন তোকে চোখ দিয়ে গিলে খেয়েছি? আর একবার যদি বলো আমাকে আন্টি, তো জানে মেরে ফেলবো তোমায়। কিয়ান কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি অনেক ভয় পাচ্ছি আন্টি। এই মাইর খাবি এবার। আমার আরামের ঘুম নষ্ট করে আমার সাথে ফান করা হচ্ছে। দাঁড়া তুই, তোকে এবার কাঁচা গিলে খাবো আমি। দেখলেন দেখলেন আন্টি, আমি তো আগেই বলছিলাম আমার মতো ছেলেটাকে আপনারা সব মেয়েরা চোখ দিয়ে গিলে খায়। উহ গড, আমি এত সুন্দর কেন? এই আন্টির বয়সী রমণীটাও আমাকে ছাড় দিল না, কি যে মোর জ্বালা হলো। অনুষ্কা অতিষ্ঠ হয়ে চেঁচিয়ে উঠল এবার। এই ছেলে, আমাকে কেন আন্টি বলো তুমি? আমার এখন রাগ লাগছে খুব। কিয়ান মুগ্ধ হয়ে যাওয়ার মতো কণ্ঠে বলে, আমার রাগ শুধু নিজেদের প্রিয় মানুষদের সাথেই করি, তার মানে আপনিও আমার প্রিয় মানুষ আন্টি। শাট আপ ইডিয়েট। কিয়ান চুপ করলো। অনুষ্কার রাগে দুঃখে ব্যথিত হয়ে এবার ধীর গলায় শান্ত ভঙ্গিতে বলে, বলো, কেন আমাকে এত রাতে ফোন করেছো? প্লিজ জ্বালাতন করবেন না, সত্যি সত্যি বলেন। কিয়ান এবার নড়ে চড়ে উঠল। সঠিকভাবে উত্তর দেওয়ার ভঙ্গিতে সে বলে, আসলে আন্টি আমার শরীরটা খুব খারাপ লাগছে। অনুষ্কা অবাক হয়, কপাল কুঁচকে বলে, শরীর খারাপ তো ডক্টরের কাছে যাওয়া, আমাকে কেন কল করেছো? কিয়ান একটা ঢোক গিলে বলে, আসলে আমার সন্দেহ হচ্ছিল, তাই আপনাকে কল দিয়েছি। অনুষ্কা এবার বলে, সন্দেহ? কিসের সন্দেহ? এই সোজাসুজি বলে ফেলো। এই কি হয়েছে? আর কেমন শরীর খারাপ তোমার? কিয়ান নিজের কপালের ঘাম মুছে বলে, আন্টি আমার না মাথা চক্কর দেয়, বমি পায়, কিছু খেতে পারি না, কিছুই ভালো লাগে না, একটু পর ওয়াশরুমে যাওয়া লাগে। অনুষ্কা বেশ মনোযোগ দিয়ে শুনছিল সবটা। এখন সে বলে, তো এইসব সমস্যার কথা ডক্টরকে বলো, এখানে সন্দেহর কি আছে বলো তো? কিয়ান ফির শুকনো ঢোক গিলে বলে, আসলে আন্টি হয়েছে কি জানেন, কি? আমার মনে হয় আমি মা হতে যাচ্ছি আর আপনি বাবা হবেন। হোয়াট? কিয়ানের কথার আগা মাথা কিছুই বুঝলো না অনুষ্কা। সবটা মাথার ওপর দিয়ে চলে গেল তার। অবাক হতবুদ্ধি হয়ে সে ফির বলে, কি কি বলে তুমি? অনুষ্কার এমন কথা শুনে কিয়ান কাচুমাচু ভঙ্গিতে বলে, আমি জানতাম তুমি আমাদের অস্বীকার করবে, আমার জীবনে তো অন্য একজনের আগমন ঘটছে তাই না? উহ গড, এখন কি হবে? আমি এই মুখ কাকে দেখাবো? গড। অনুষ্কা ভ্যাবাচাকা খেয়ে যায়। শান্ত হয় সে। নিস্তব্ধ রাতে কিয়ানের এমন আজগুবি মার্কা কথাবার্তা তার ঠিকঠাক বোধগম্য হচ্ছে না, বরং সবটাই মাথার দুই হাত ওপর দিয়ে যাচ্ছে। এত রাতে লোকটা ফোন করে তাকে বিরক্ত করার জন্য এইসব বলছে, নাকি সত্যি সবটা? না, অনুষ্কা এসব কি ভাবছে? মাথায় ক্যাচ করলো কিয়ানের প্রথম কথা, আমি মা আর তুমি বাবা। কথাটা বুঝতেও সময় লাগলো ওর। কিয়ান যে তার সাথে ফাইজলামি করছে তাতে সে শতভাগ নিশ্চিত। তাই তো উগ্র মেজাজ নিয়ে তাতে দাঁত চেপে বলে, এই তুমি মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য বোঝো না? তুমি মা কি করে হও? কিয়ান কান্নাচরিত কণ্ঠে বলে, যেমন করে তুমি বাবা হও। হোয়াট? ফাজলামি করো আমার সাথে? জানো আমি কে? দা অধীর রায় চৌধুরীর বোন হই আমি। ভাইকে বলেই তোমার পা ভেঙে হাতে ধরিয়ে দেব। ফোন রাখো। আমার এত বড় সর্বনাশ করে এখন তুমি আমাকেই শাসাচ্ছ, এটা কিন্তু ঠিক না। আমি সবাইকে বলে দেব যে তুমি আমার সাথে ওই দিন কি করছো। অনুষ্কা থামল, কৌতূহলী হয়ে বলে। কিয়ান লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, যা দুষ্টু, সেই সব মুখে বলা সম্ভব? বলো, আমার লজ্জা করে না বুঝি? এই সত্যি করে বলো, তুমি আসলে ওই ছেলে নাকি ছেলের রূপে মেয়ে? অনেক থাকে না উপরে দেখতে ছেলেদের মতো, কিন্তু ভেতরে ভেতরে মেয়ে মেয়ে ভাব। ইয়াক, থুথু, কি সব বলছেন আন্টি? কল কাট কর, না হলে এক্ষুনি এসে তোর 12টা বাজিয়ে ছাড়বো। আমার চুলকানি হয়েছে আন্টি। কল কেটে দিল কিয়ান। শব্দ করে হাসতে লাগলো সে। মেয়েটাকে তার প্রথম দিনেই ভালো লেগেছে, বেশ মনে ধরেছে বলেই তাকে জ্বালাতন করছে সে। সে জানে অনুষ্কা আরোহীর বান্ধবী, আবার অধীরের বোন, তাই তো বিয়ানের সাথে একটু দুষ্টুমি করতে সে এইসব বলছে। সে কিন্তু আবার ভদ্র ছেলে, বেশি কিছু করে না, খালি মাঝে মাঝে খোঁচা দেয়, একটু আড্ডু আর কি। কিয়ান ফোন কেটে সোজা উপর হয়ে শুয়ে পড়লো বিছানায়। এই মেয়েকে 40 বার কল করতে করতে সে ক্লান্ত, বড্ড বেশি ক্লান্ত। এবার তার বিশ্রামের প্রয়োজন। চোখ বন্ধ করতেই নেমে আসলো ঘুম। গভীর ঘুমে অচেতন হয়ে রইল সে। সময়টা ভোর 5টার দিকে। চারদিকে এখনো নিস্তব্ধতা বিরাজ করছে।
মৃদু পাখিদের একটু আধটু গুঞ্জন হচ্ছে, হয়তো বেশ মন দিয়ে শুনলে বোঝা যায়। কান পাতলেই শোনা যাবে অপর রুমে ঘুমিয়ে থাকা মানুষের গভীর থেকে গভীর নিঃশ্বাসের ভারী শব্দ। এছাড়া সবটাই নিস্তব্ধ, শান্ত হয়ে আছে। দীর্ঘ সময় কান্না করা শেষে এখন থেমে থেমে হেঁচকি তুলছে আরোহী। বেশ সময় কান্না করার ফলে চোখ মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। সোফায় অধীরের বুকের উপর আজ শোয়া অবস্থায় মুখ গুজে আছে সে। নিচের অপরাধ বোধ থেকে সে এখন হেঁচকি তুলে কান্না করছে। বারবার নিচের নাক চোখের পানি এক করে অধীরের শার্টে মুখ চোখ ঘষছে। এতে কিছুই বলছে না অধীর, বরং চুপচাপ শান্তভাবে আরোহীর মাথাটা নিচের বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে আছে। কয়েকটা মাস পর নিচের বউটাকে সে কাছে পেয়েছে। অশান্ত বুকটাকে এখন শান্ত করতে ব্যস্ত সে। চুপচাপ প্রিয়তমাকে নিচের সাথে চেপে ধরে রাখার মাঝেও মিলছে এক অদ্ভুত শান্তি। আরোহী চোখ তুলে তাকায়। অধীরকে চোখ বন্ধ করে থাকতে দেখে মুখ উঁচিয়ে অধীরের গালে টুপ করে কিস করলো সে। চমকে চোখ খুললো অধীর, তাতে চোখাচোখি হলো দুজনের। অধীর অবাক চোখে না তাকে নিচের অপর গাল পেতে দিল সে। আরোহী বুঝলো না কেন সে অপর গাল তার দিকে এগিয়ে দিল। কপাল কুঁচকে প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করলো সে। ইশারায় জিজ্ঞেস করলো কি? অদ্ভুত কথা শুনে কপাল কুঁচকে এলো আরোহীর। লোকটার এমন সব কথা এই মুহূর্তে একদমই তার প্রত্যাশার বাইরে ছিল। শান্ত থেকে সে ফের মুখ এগিয়ে নিয়ে অধীরের অপর গালে নিজের ঠোঁট স্পর্শ করলো। ঠোঁট এলিয়ে হাসলো, তবে উদাস আরোহী ঠাই চুপচাপ বসে রইল। যেটা চোখে পড়লো অধীরের তাই সে বলে। আরোহী চুপ, একদম চুপ। অধীর মুখে গিয়ে নিয়ে তার ফোলা ফোলা গালে নিচের নাক চেপে ধরল। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ নরম গালে অনুভব করতেই সর্বাঙ্গ শিউরে উঠল মেয়েটার। খামচে ধরল অধীরের কাঁধের শার্টের খানিকটা অংশ। জোরে নিঃশ্বাস নিল, যাতে বেকুফ হলো অধীর। কানের কাছে লো ভয়েসে বলে, ছি, আপনি এখনও এতটা নির্লজ্জ কেমন করে থাকেন বলেন তো? ঠোঁটে কামড় অনুভব করতেই চোখ বুঝে নিল অধীর। পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই তার উষ্ণ ওষ্ঠ কামড় বসিয়ে দিল আরোহী। এতে যেন নিচের বিপদ ডেকে আনলো সে। মাথা থেকে হাত সরিয়ে কোমর জড়িয়ে ধরে নিজের আরো ঘনিষ্ঠ করলো সে। আরোহীর ঠোঁটের ভাঁজে নিজেকে পুরোপুরি ছেড়ে দিল সে। অনেকদিন পর তৃষ্ণার্ত মানুষ নিজের তৃষ্ণা মেটাতে যেমনটা করে, ঠিক তার মতো করেই নিজের তৃষ্ণা মেটাতে ব্যস্ত অধীর। ভালোবাসা দুটো মানুষের মনোমালিন্যতা আজ কেটে গিয়েছে। একে অপরের উপর আজ ভালোবাসা উপচে পড়ছে তাদের। বেশ সময় পর আরোহীকে ছেড়ে দিল অধীর। সরে আসার আগে শব্দ করে 2-3 বার কিস করলো সে। কেঁপে উঠল আরোহী। অধীর সরে এসে তার বন্ধ চোখের পাতায় দৃষ্টি ফেরায়। অতিমাত্রায় কান্না করার ফলে বেশ ফুলে আছে তার আখিদয়। অধীর দেখল নিজের অর্ধাঙ্গিনীকে। ফর্সা মুখটা কেমন লজ্জায় লাল লাল আভা ফেলছে। লজ্জায় আড়ষ্ট হয়ে সে দুহাত দিয়ে নিচের মুখ ঢেকে নিল। কিন্তু অধীর তার দুহাত নিচের এক হাত দিয়ে আটকে ধরল, অন্য হাতে আরোহীকে নিচের একদম কাছে নিয়ে এসে জড়িয়ে ধরল। নত দৃষ্টিতে সে মাটির দিকে তাকিয়ে আছে। আরোহী নাক মুখ ছিটকে বলে, ছি, আপনি এসব অসভ্যের মতো কথাবার্তা বলছেন কেন? সরেন এখান থেকে, ভালো লাগছে না আপনাকে আমার। অধীর ফের তাকে নিচের বুকের উপর আশ্রে ফেলে। আরোহী চোখ পিটপিট করল। অধীর চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, আমাকে তোমার ভালো লাগে না প্রিন্সেস? আরোহী চুপ। এবার সে কি উত্তর দিবে? তার বরকে তার কাছে ভালো লাগে না, এটা সে বলবে? অধীর ফের বলে, প্লিজ তা বলো না যে আমাকে তোমার ভালো লাগে না। আরোহী জিজ্ঞাসু নজরে তাকিয়ে রইল। অধীর আরোহীকে ঘুরিয়ে নিজের কোলের উপর বসিয়ে দিল। পেছন থেকে তার পেট জড়িয়ে ধরে আরোহীর ঘাড়ে নিজের থুতনি রেখে পড়ে, মানুষ তো তোমাকে উত্তম মধ্যম দিবে, যখন আমাকে তোমার ভালোই লাগে না তখন আমার সন্তান তোমার কাছে কি করে? আরোহী কয়েক মুহূর্ত লাগলো কথাটার সঠিক মর্ম বুঝতে। যখনই বুঝতে পারলো সোজা লাফিয়ে পড়ল। অধীরকে এলোমেলো হাত দিয়ে মারতে লাগলো। অধীর নিজেকে বাঁচাতে বাঁচাতে বলে, আরে আরে লাগছে তো, এমন করছো কেন? দেখলে সত্যি আজকাল কোথাও ভাত নেই। আজ থেকে আমারও ভাত প্লাস বউ একটাও নেই। আরোহী চেঁচিয়ে বলে ওঠে, থাকবেও না আপনার বউ আর ভাত। আপনার মতো অসভ্য লোকের কাছে কে থাকে? ছি, মুখের কি ছিরি হয়েছে আজকাল। নিশ্চয়ই ওই ডাইনা চায়নার সাথে থেকে থেকে এসব শিখেছেন। যান, চলে যান, আপনার ডাইনা চায়নার কাছে যান। অধীর আরোহীর হাত ধরে থামিয়ে দেয়। তার চোখে চোখ রেখে সিরিয়াস ভঙ্গিতে বলে, সে ডায়না চায়না নয়, তাহলে কি? সে আমার ময়না। কি?
আরোহী কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে। আবার বলুন তো দেখি। অধীর আরোহীর চোখে চোখ রেখে বলে। ময়। বাকিটা বলার আগে চোখ মুখ খিচে নিল অধীর। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে গাল পেয়ে পড়ল সবটা সোফার উপরে। চোখ বন্ধ করে পিড়পিড় করে ফের বলে। গড, এই মেয়েটা এতটা হিংসুটে কেন? হাত থেকে পানির জগটা টেবিলের উপর রেখে দিল আরোহী। সোজা হয়ে দাঁড়িয়ে দুহাত বুকে ভাঁজ করে অধীরের চোখে চোখ রাখল সে। অধীর চোখ বন্ধ রাখা অবস্থায় নিচের দুহাত দিয়ে মুখের ওপর পড়ে থাকা ভেজা চুলগুলোকে হাত দিয়ে ঠেলে পেছনের দিকে দিল। আরোহী কোমরে এক হাত রেখে দাঁড়িয়ে আছে। অধীর নিচের মুখের পানি মুছে বলে। এসেছিলাম বউকে আদর করতে, এখন বউ বানিয়ে দিল বাঁদর। ছি ছি ছি, মুখ কাকে দেখাবো? আরোহীর রাগে চোখে তাকাতেই অধীর চুপ। তখন অধীরের কথা বলার সময় আরোহী পানির জগ নিয়ে তার মাথায় ঢেলে দেয়, যার কারণে পুরো ভিজে যায় অধীর। আরোহী এবার দাঁতে দাঁত চেপে বলে। আর একবার ওই ডায়না চায়নার কথা বলবেন, তাহলে জানে মেরে ফেলবো একদম। অধীর মাথা একটু পিছিয়ে নিয়ে আবার সামনে নিয়ে এসে বলে। আমার জীবন আমার ইচ্ছা, আমি ডায়নার সাথে থাকি আর না ময়নার সাথে থাকি, তাতে তোমার কি? কি বললেন আপনি? যেটা তুমি শুনলে বউ, আমি সিঙ্গেল পার্সন, ব্যাচেলার লাইফে একটু তো মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করবোই, তাই না? গোল গোল চোখ করে আরোহী তাকিয়ে রইল অধীরের দিকে। অধীর না দেখার ভান করে বসে আছে, যা গায়ে বিষ দেওয়ার মতো লাগছে আরোহীর কাছে। হাত দুটো বাড়িয়ে ধরতেই অধীর চেঁচিয়ে বলে। এক্সকিউজ মি ম্যাডাম, ভুলেও এই কাজ করবেন না, একদম সাবধান। আমি আপনার ভাই কি আর নয় যে আপনি আমার চুল টেনে ছিঁড়বেন আর আমি কিছুই বলবো না। বরং হিতে বিপরীতটা আমি ফেরত দিব বলে দিলাম। এখন শান্ত হয়ে বসে পড়ুন। এই অবস্থায় এমন গুন্ডামি করলে আমার বাচ্চাগুলো যদি গুন্ডি হয় তাহলে? চোখ মুখ কুঁচকে তাকায় আরোহী। অধীরের অহেতুক কথাবার্তার তার বেশি একটা পছন্দ হয়নি, তাই সে বিরক্তিকর কণ্ঠে বলে। কি সব আবল তাবল বলছেন? অধীর আরোহীর হাত ধরে নিজের কাছে বসিয়ে বলে। একদমই আবল তাবল কথা নয় আরু। দেখো, তুমি এখন যা করবে তা তো আমার সন্তানও করবে, তাই না? এখন তুমি যদি আমাকে এই অবস্থায় মারো তাহলে যদি... আরোহী ধমকে উঠল। অধীর বাঁকা চোখে তাকিয়ে বলে। একটু বেশি লাফালাফি করছেন না ম্যাডাম আপনি? কমিয়ে করেন, নাহলে মানুষ বাদর মনে করে চিড়িয়াখানায় ভরিয়ে রাখবে। তখন আবার ডেভিল ডেভিল বলে চেঁচামেচি করবেন না। আরোহী নিজের রাগটাকে শান্ত করল। তাকে হাইপার হলে চলবে না, বরং শান্ত থাকতে হবে। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করছে সে। অধীর এক হাতের ভর দিয়ে আরোহীকে মন ভরে দেখছে। তার পুরো পৃথিবীটা যেন এই মায়াময় মুখেই থমকে যায়। লোকে বলে তার কিছু নেই, তবে অধীর বলে তার আরোহী আছে, আর কিছুই তার লাগবে না। শান্ত দৃষ্টিতে নিজের দিকে এমন করে চেয়ে থাকতে দেখে আরোহী ভ্রু কুঁচকে বলে। কি দেখছেন? তোমাকে। ছোট জবাব, তবে আজও সেই প্রথম দিনের মতো লজ্জা এসে হানা দিল তার মুখ জুড়ে। আঁখি পল্লব ভারী হয়ে আসতেই দৃষ্টি নত করে নিল। অধীর তাকে লজ্জা পেতে দেখে হাসলো একটু। তখনই ঘড়ির টিকটিক শব্দ সে উঠে দাঁড়ায়। আরোহীও তার দিকে তাকায়। ঘড়িতে এখন সময়টা 7টা। অধীর নিচের শার্ট ঠিক করে আরোহীর দিকে এগিয়ে আসে। আরোহী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধীর তার গালকে নিজের দু হাতের ভাঁজে নিয়ে তার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে বলে। এখন আমাকে যেতে হবে প্রিন্সেস। মন খারাপ করে আরোহী বলে। এত তাড়াতাড়ি? অধীর একটু হেসে বলে। এত তাড়াতাড়ি কোথায়, পুরো রাত তোমার সাথেই ছিলাম আমি, এখন আমাকে যেতে হবে। আরোহী তাকে জড়িয়ে ধরে বলে। না, কোথাও যাবেন আপনি? আমি যেতেই দিব না, হ্যাঁ একদম না। অধীর বুঝলো আরোহীকে, তবে নিজের কথাটাই সে ফের বলল। প্রিন্সেস, হুম। আমার দিকে তাকাও। আরোহী মুখ তুলে তাকায়। অধীর একটু আদর করে দিল তার গালে। এবার সে শান্ত গলায় বলে। আমাকে যেতে হবে, যে আমার প্রতিশোধ নিতে হবে, তাদের এক এক করে শেষ করতে হবে আমার। আমাদের মধ্যে তো সব ভুল বোঝাবুঝি তো শেষ হয়ে গিয়েছে, তো এখনো কি আমরা দূরে দূরে থাকবো? অধীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। শুধু আমাদের মধ্যে সব ঠিক হয়েছে, কিন্তু আমার প্রতিশোধটা তো এখনো নেওয়া হয়নি। আরু, তুমি এখন সেফ নও। সবাই তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এমনকি তোমার নিজের বাবাও। তো প্লিজ আমাকে যেতে দাও। অধীরকে চেপে ধরলো আরোহী, কান্না জড়িত গলায় বলে। আমাদের ছেড়ে আপনার থাকতে কষ্ট হবে না বুঝি? না। ছি, আপনি এতটা পাষাণ কি করে হতে পারেন? অধীর আরোহীর নাক টেনে বলে। জি, আমি এতটাই পাষাণ। তবে আরু, জোর করো না প্লিজ।
আমাকে সত্যি যেতে হবে। আমি একটা বড় খেলায় যোগ দিয়েছি। আরোহী চোখ মুছে বলে। বড় খেলা মানে? অধীর আনমনে হয়ে বলে। 4 দিনের বিশেষ খেলা এটা। এতদিন চুপচাপ সবটা দেখলেও আজ আর চুপ থাকবো না। আমি সবার খেল খতম করেই এই বড় ধাপ এগিয়ে নিয়েছি। এতে হয়তো তারা সবাই শেষ হবে, তবে অধীর আরোহীর চোখে চোখ রেখে বলে। তবে আমি নিজেও শেষ হতে পারি ওদের হাতে। হয়তো আমার হাতে তাদের মৃত্যু, নয়তো তাদের হাতে আমার। ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল আরোহী। ভয়ে তার আত্মা বেরিয়ে আসছে। আরোহী কান্নাচরিত কণ্ঠে বলে। একদমই না, আপনার কিচ্ছু হবে না, আপনার কিছু হতেই পারে না। অধীর মলিন হেসে বলে। হ্যাঁ হ্যাঁ জান, তুমি তো আছো তাই। অধীর আরোহীর হাত দুটো নিজের দু হাতের মধ্যে নিল। কপালের সাথে কপাল লাগিয়ে চোখ বন্ধ করে নিল দুজনেই। আরোহীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল অধীরের গালে। অধীর চোখ বন্ধ থাকা অবস্থায় শান্ত গলায় ডাকে। প্রিন্সেস। আরোহী জবাব দিল না, বরং চুপচাপ সেভাবে থেকেই দাঁড়িয়ে রইল। অধীর তা দেখে আবারও বলে। প্রিন্সেস। এবারও জবাব দিল না আরোহী। এতে করে অধীর বলে। প্রিন্সেস জবাব দাও, তোমার টেবিল তোমাকে ডাকছে তো। যদি এই ডাকটা হয় তোমার শোনা শেষ ডাক তাহলে। না। কান্না করতে করতে বলে আরোহী। অধীর হাসল। সে নিজেও জানে সে নাও ফিরতে পারে নিজের প্রিন্সেসের কাছে। তবুও আরোহীকে বুঝ দিতে হবে। এক ভয়ঙ্কর মৃত্যুর খেলার মাঠে সে নেমেছে। আরোহীকে চুপ থাকতে দেখে অধীর বলে। প্রিন্সেস, আমাদের প্রিন্সেসের খেয়াল রেখো। আমি নাও ফিরে আসতে পারি তোমার কাছে। জানি তোমার কষ্ট হবে আমাকে ছাড়া ওকে দেখে রাখতে, তবে জান প্লিজ নিজেরও খেয়াল রেখো। আমি এক ভয়ঙ্কর মৃত্যুর খেলায় মাঠে নেমেছি, যেখান থেকে হয়তো সবাইকে লাশ বানিয়ে পাঠাবো, নয়তো আমি নিজে লাশ হয়ে ফিরব। বলতে গেলে আমার না ফেরার রাস্তাই নেই। তবে চিন্তা করো না, আমি তোমাদের ফুল সিকিউরিটির ব্যবস্থা করে রেখেছি। আমি যদি না ফিরি আর, তবে তুমি রাইমা নানি সহ সুইজারল্যান্ডে চলে যাবে। সেখানের লোকেরা তোমাদের ভালো রাখবে। সবাই জানবে মাফিয়া ডন অধীর চৌধুরীর ওয়াইফই তুমি। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু আমায় যেতে হবে আর তোমাকে বাঁচতে হবে। তুমি বাঁচবেও, কারণ এখন তুমি একা নও, বরং তোমার সাথে রয়েছে আমাদের সন্তান। লাভ ইউ। অধীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আরোহী বলে। পারবো না আমি এইসব করতে, আমি পারবো না আপনার সন্তানের খেয়াল রাখতে, নিজের খেয়াল রাখতে। আপনি যদি পারেন তাহলে আপনি রাখেন, আমি পারবো না। কান্নার কারণে নাকের পাটা লাল হয়ে গিয়েছে আরোহীর। কালো রঙের জামা পরিহিত গোল প্রিন্সেসটার লাল মুখটা বুক কাঁপিয়ে তুলছে অধীরে। তবে সে নিজের দুর্বলতা প্রকাশ করে না, মলিন গলায় বলে। চলে যাচ্ছি কিন্তু। মরে যাব তো। অধীরকে পেছন থেকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করছে আরোহী। কান্নার বেগ বাড়িয়ে সে বলে। টেবিল প্লিজ যাবেন না, প্লিজ না। আপনি ছাড়া আমার তো আর কেউ নেই, তাই না? প্লিজ অন্য কিছু করুন, তবে আমায় ছেড়ে যেন না প্লিজ। মরে যাব তো, আমাদের সন্তানের কথা একটা বার ভাবুন প্লিজ। অধীর চোখ বুঝে নিল। নিজেকে ছাড়িয়ে নিতে ইচ্ছে করছে না তার। তবে এই মুহূর্তে দুর্বল হলে চলবে না তার, বরং কঠিন হতে হবে এবং আরোহীকে বুঝিয়ে এখান থেকে চলে যেতে হবে। তার যে অনেক কাজ পড়ে আছে। অধীর নিজেকে শক্ত করলো, আরোহীর হাত নিচ থেকে ছাড়িয়ে দূরে ঠেলে দিল। আরোহী ছুটে আবারও এগিয়ে আসতে নিল। অধীর বাধা দিয়ে বলে। আরও নিজের সন্তানের কথা ভাবো। আর যদি তুমি আমাকে বাধা দাও, তবে কোনো না কোনো দিন নিজের সন্তানকে হারিয়ে ফেলবে। সেদিন আমাকে দিয়ে কি হবে তোমার? আরও আমি আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। আমার শৈশব নষ্ট করেছে যারা, তাদের শেষ করতে চাই। আমাকে বাধা দিও না প্লিজ। কথাটা বলেই বেরিয়ে যায় অধীর। আরোহী কিছু সময় তার যাওয়ার পানে তাকায়, তারপর শব্দ করে কান্না করতে লাগলো। নিচের দু হাতে পেট চেপে ধরে কান্না করতে লাগলো সে। না জানি এবার কি হবে। কোন ভয়ঙ্কর খেলার কথা বলছে অধীর? সত্যি কি অধীর আর ফিরবে না? যদি না ফিরে তবে আরোহীর আর তার সন্তানের কি হবে? সে তো এমনিতেই মরে যাবে অধীরকে ছাড়া। কান্না করতে করতে আরোহীর রুম থেকে বেরিয়ে আসলো। তবে অধীরকে আর দেখলো না, হয়তো চলে গিয়েছে। আরোহী ভেঙে পড়ল, একদম ভেঙে পড়ল। অধীরকে হারানোর ভয় এবার তাকে তিলে তিলে শেষ করছে। আরোহী হাইপার হতে লাগলো। কান্নার শব্দ পেয়ে কেয়ার নিজের রুম থেকে বেরিয়ে আসলো। আরোহী এবার কান্না করতে দেখে এগিয়ে গিয়ে অস্থির করে বলে। আরু, এই আরু, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? আরু। কিয়ানকে দেখে আরোহী তাকে ধরে কান্না জড়িত কণ্ঠে বলে। কিয়ান, কিয়ান, ওনাকে থামাও প্লিজ, ওনাকে থামাও। কিয়ান আরোহীর অস্থির হতে দেখে তাকে শান্ত করার চেষ্টা করে বলে। কার কথা বলছো চারভাই? আগে তুমি শান্ত হও, বসো এখানে। আরোহী শান্ত হলো না, অশান্ত গলায় বলে। উনি বলেছে
উনি নাকি ভয়ঙ্কর খেলা খেলবে, যেখানে থেকে ফিরে নাকি উনি আসবে না। তুমি ওনাকে আমার কাছে নিয়ে আসো কিয়ান, যাও, আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। ধপ শব্দ হতেই আরোহী আর কিয়ান পাশ ফিরে তাকায়। রাইমা অনুভূতি শূন্য হয়ে সোফায় বসে পড়েছে। আরোহীর ফিরবে না কথাটা শুনতেই তার চোখ মুখ কালো হয়ে গিয়েছে। ছলো ছলো চোখে সে বলে, আমার তো ভাই ছাড়া আর কেউ নেই, ওর কিছু হলে আমি শেষ। শত মানুষের ভিড় জমে আছে শেখ ভিলার সামনে। বেশ সাংবাদিকরা অনেক প্রশ্ন তুলছে শেখ সাহেবকে নিয়ে, তবে তিনি কোনো কথার জবাব দিচ্ছেন না। নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। তার সামনেই টেবিলের ওপর রাখা হয়েছে কত শত টাকা, গহনা, প্রপার্টির বেশ কাগজপত্র, ছুরি, রিভলভার থেকে নিয়ে আরও অন্য রকমের অস্ত্র। তবে এই সবটাই কালো ব্যবসার ফল। আবির গম্ভীর মুখে সবটা দেখছে। বারবার তার পকেটে থাকা ফোনটা বেজে উঠছে, তবে সে রিসিভ করছে না। সে জানে ফোনের অপর পাশে কে আছে। তার প্রিয় মানুষ আছে ফোনের অপর পাশে, আর সে হলো রাইমা। হ্যাঁ, রাইমাকে সে ভালোবাসে আর রাইমাও তাকে ভালোবাসে। তাদের পরিচয় হয়েছিল কলেজে। একই কলেজে পড়তো তারা। প্রথমে বন্ধুত্ব, এরপর ভালো লাগা, আর ভালো লাগা থেকেই ভালোবাসা। তবে আবির যখন জানতে পারে রাইমার আসল পরিচয়, তখন সে পিছিয়ে যায় নিজেদের সম্পর্ক থেকে। কারণ শত্রুর সাথে প্রেম করার মতো বোকা সে নয়। কিন্তু যখন রাইমা ধীরে ধীরে তাকে সবটা বলল, তখন আবির বুঝলো সবটা। এখন সে রাইমাকে নিজের করে চায়। বিয়ের প্রস্তাবও রেখেছে মোহনা চৌধুরীর কাছে। মোহনা চৌধুরী দ্বিমত পোষণ করেননি, বরং তিনি ভালো বলে মনে করেন। কারণ শত্রুতা আবিরের বাবার সাথে, আবিরের সাথে নয়। আবিরের নিতান্তই একজন ভালো ছেলে, পেশায় আবার পুলিশ, এতে তার দ্বিমত পোষণ করার কোনো কথাই আসে না। মোহনা চৌধুরী আবিরকে কথা দিয়েছেন সবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই উনি আবির আর রাইমার বিয়ে দিবেন। সব কথা ভেবে আবির একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ শেখ সাহেবের রহস্য ফাঁস করা হয়েছে। তার টেবিলের ওপর যেসব কালো ধান্দার জিনিস আছে সবটাই তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শেখ সাহেবের বিরুদ্ধে কত শত যে মামলা দাঁড় করা হয়েছে তা আবির কোনো শেষ করতে পারবে না বোধ হয়। আবির ভালো করে জানে এইসবের পেছনে অধীর রয়েছে। সে ঠান্ডা মাথায় পুরো দাবার গুটি পাল্টে ফেলেছে। অধীর এতদিন যাবৎ রাইমার সাথে মিশে শেখ এর বিরুদ্ধে সব অজানা খবর বের করেছে। একের পর এক শেখ সাহেবের সব ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে। সবটাই আবিরের লক্ষ্য করেছে। অধীর এবারে যে ভয়ঙ্কর কিছু করবে তা খুব ভালো করেই জানা হয়ে গেছে তার। কিন্তু আফসোস একটাই, এই ধ্বংসলীলায় তার বাবাও সামিল হবে। আবির অনেক আগে থেকেই সবটা জানতো, তবে কখনো নিজের বাবাকে পক্ষ করে কখনো কথা বলেনি। তার কখনো মায়া হতো না আশিক খানের জন্য। সর্বদা আশিক খান থেকে দূরে থেকেছে সে। শুধু বোনটার জন্য তার কাছে যাওয়া ঘেঁষাঘেঁষি করতো। এখন তো তাও করবে না। যদি আবিরের পিতা হন উনি, তাই একটু কষ্ট লাগবে তার জন্য, কিন্তু আবির অন্যায় সহ্য করবে না। বর্তমানে শেখ সাহেবকে হাতে হাত করা পুড়িয়ে পুলিশ জিপে চড়িয়ে নেওয়া হচ্ছে। একদমই ভেঙে পড়েছেন শেখ সাহেব। আবির তাকে গাড়িতে উঠিয়ে নিচের লোকদের কিছু বলছিলেন, তখনই পেছন থেকে একটা বিকট শব্দ এলো। সবাই ছুটে গেল। আবির ঠাই দাঁড়িয়ে রইল। সে জানতো এমন কিছু একটাই হবে। চোখ ফিরিয়ে দেখলো আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়িটির দিকে। ভেতর থেকে শেখ সাহেবের আত্মচিৎকার ভেসে আসছে। আবির তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে, তোমরা অন্যায় করেছো। আর অধীর কি তোমাদের শান্ত মৃত্যু দিবে নাকি? এই ভয়ঙ্কর মৃত্যুর খেলার মাঝে না জানে কে জয় হবে। যখন আশিক খান, রেজি আর সে অধীরের মুখোমুখি হবে, বিশেষ করে সে যখন অধীরের সামনে আসবে, কারণ দুজনের তো সমান, কেউ কারো থেকে কম নয় কোনো অংশ, তাহলে কে হারবে কে জয়ী হবে? আবির ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে না কি হতে চলছে এরপর। এবারে নিশ্চয়ই আঘাত করা হবে রেজি কিংবা আশিক খানের ওপর। পরপর নিজের দুই শত্রুকে শেষ করে শান্ত হয়েছে অধীর। আরোহীর এমন প্রশ্নের মুখ তুলে তাকায় কিয়ান, অনুষ্কা, রাইমা সহ আবির। সবাই ডাইনিং টেবিলে বসে কথা বলছিল। হঠাৎ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এমন কথা বলার সঠিক মানে বুঝতে খানিকটা সময় নিল সবাই। যখন বুঝলো কি বলছে আরোহী, তখন নতমস্তিষ্কে বসে পড়ল রাইমা। আরোহীর অবস্থাটা ভালো নেই। গত তিনটা দিন ধরে নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রেখেছে সে। তবে নিজের সন্তানের কথা ভেবে খাবার বাদ দেয়নি আরোহী। কারণ অধীরকে তো কথা দিয়েছিল সে যে সে নিজের সন্তানের খেয়াল রাখবে। রাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে এই 3 দিনে কান্না করতে করতে আরোহীর অবস্থা নাজুক হয়ে গিয়েছে। আর কান্না করবে নাই বা কেন?
এই 3 দিনে একটা বারের জন্য অধীরের মুখ দর্শনের সুযোগটাও হয়নি তাদের। অধীরের কোনো হদিস মিলছে না কারো কাছে, কোথায় আছে কি করছে কেউ জানে না। তবে চারপাশ থেকে অধীরের সব শত্রুদের ধ্বংস তাণ্ডব শুরু হয়েছে। বেশ নিখুঁতভাবে তাণ্ডব করছে অধীর। নীরবে নিজের একের পর এক শত্রুদের শেষ করেছে সে। শেখ সাহেবের মৃত্যু এতটাই ভয়ঙ্করভাবে হলো যে তার শরীরে পুড়ে যাওয়া ছাইটাও কেউ খুঁজে পেল না। তবে তার চেয়েও ভয়ঙ্কর মৃত্যু ছিল রেজির। রেজিকে গতকাল নিচের কনস্ট্রাকশন কোম্পানির কেবিনের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার বডি সুস্থ ছিল না, বরং তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। যেমনটা অধীরের বাবার গাল হেল দিয়ে মারা হয়েছিল, কিন্তু রেজির মুখের আকৃতি কেউ বুঝতেই পারেনি। রেজির মৃত্যুর পূর্বেই তার সব কালো ব্যবসার গোপন রহস্য ফাঁস করা হয়েছিল। একে একে দুইজনকে নিজ রাস্তা থেকে সরিয়েছে অধীর। তবে কেন এখনো সে বাড়ি ফিরছে না? আরোহী বুঝলো না কেন অধীর বলেছিল যে সে নাও ফিরতে পারে। এবার রাগ লাগছে অধীরের উপর, তাই সে কথাগুলো বলল। কেয়ান এগিয়ে এসে আরোহীকে বলে, অধীরের সব শত্রু এখনো মারা যায়নি, আরও একজন বাকি আছে। আরোহী শুকনো ঢোক গিলে বলে। আশিক খান। আবির বসে পড়লো নিজ স্থানে। আরোহী ও অনুষ্কার পাশে বসে পড়ে। ভাবতেই তার কলিজা কেঁপে উঠছে যে তার বাবারও এমন মৃত্যু হবে, হয়তো এর থেকেও বেশি ভয়ঙ্কর। তবে এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, কারণ আশিক খান নিজের কর্মের ফল পাচ্ছেন এখন। আজ আশিক খানের সাথে সরাসরি সাক্ষাৎ হবে অধীরের, যেটা এই মুহূর্তে সবাইকে জানিয়ে দিয়েছে শুভ্রর মাধ্যমে। অধীরের কথাটা শুনে আরোহী উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে শুভ্রকে বলে। উনি কোথায়? শুভ্র শান্ত গলায় বলে, সরি ম্যাম, স্যার বলতে নিষেধ করেছেন। বলতে নিষেধ করেছে, কিন্তু আমাকে নিয়ে যেতে নিষেধ করেছেন নাকি? শুভ্র সহ সবাই চমকে তাকায়। সবাইকে আরোহীকে বোঝাতে লাগলো, তবে সে শুনল না, বরং জেদ ধরে বলল। অনুষ্কা ধমকের সুরে বলে, আরু পাগল হয়ে গেছিস তুই? ভাইয়া যেখানে আছে সেখানে নিশ্চিত বিপদ আছে, তোর যাওয়াটা কি ঠিক হবে? না, আমি যাব। আমি ওনার সাথে দেখা করব, বলে দিলাম বাস। আবির আরোহীর কথায় সায় দেয়, কারণ দুই ভাই বোন জানে আজ তাদের পিতা নামক মানুষ আর থাকবে না। তাই শেষবারের মতো না হয় তাকে একটু দেখা যাক। আবিরকে সম্মতি দিতে দেখে রাইমা বলে, ঠিক আছে, তাহলে আমিও যাব তোমাদের সাথে। তোমরা চলে গেলে আমরা কি এখানে বসে একে অপরের প্রেম করব নাকি? চল একসাথে যাই। অনুষ্কা কেয়ানের কথা শুনে বিরক্ত হলো, মুখ ঝামটা দিয়ে বলে, ধুর চাই, সবসময় আজগবি মার্কা কথাবার্তা বলে। কি লুকটা হয় না ওই সর আমি যাব। কেয়ান এবার এগিয়ে আসতে আসতে বলে, আন্টি গেলে আমিও যাব, না হলে মেয়েরা আমার দিকে কুনজর দেয়। আন্টির সাথে থাকলে সেফ থাকবো আমি। চলো আন্টি। অনুষ্কা কটমট দৃষ্টিতে তাকাতেই কেয়ান চুপ করে যায়। সবাই বেরিয়ে পড়লো। আরোহীর গায়ে জড়িয়ে আছে কালো রঙের একটা বড় চাদর, যেটা তার পুরো শরীর আর পেট ঢেকে রেখেছে। এখন রাতের সময় সবাই গাড়িতে চড়ে বসলো। কিছু সময় আগে টিভিতে দেখানো হয়েছিল আশিক খানের গোপন ব্যবসার কালো রহস্য ফাঁস। কত শত খারাপ কাজের সাথে উনি জড়িয়ে আছেন তা কে জানে। তবে অধীর তাকে এক্সপোজ করার পর তাকে যে পালানোর সুযোগটা দিবে না, সেটা এখানের সবাই জানে। অধীর নিজ হাতে তাদের মৃত্যু লিখবে, তাও খুবই ভয়ঙ্করভাবে। আরোহী জানলার বাহিরে তাকায়। একটা বিষয় তার বোধগম্য হচ্ছে না, সেই কখন থেকে নিজের মনকে জানিয়ে সে একা একা বলে, অধীর তো দুর্বল নয়, আর তার তো অনেক ক্ষমতা। নিজেকে বাঁচিয়ে রাখতেও সে পারে। শেখ সাহেব থেকে রেজি পর্যন্ত যে মানুষটা এত নিখুঁতভাবে শেষ করতে পারে, সে সামান্য আশিক খানকে মারার ক্ষমতা রাখে না। অধীর কেন বলেছিল যে আমি নাও ফিরতে পারি? কেন? আশিক খান তো শেষ, তবে অধীর কেন এখনো ফিরছে না? হাজারো চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে থামলো একটি দোতলা বাড়ির সামনে। কেয়া, নাবির আর শুভ্র প্রথমে নেমে আসলো। চারপাশটা লক্ষ্য করে তারা আরোহীর, রাইমা আর অনুষ্কাকে বের করলো। সবাই মিলে পা বাড়ায় বাড়ির দিকে। এখানে অধীর আছে শুনে আরোহী দ্রুত পা চালিয়ে সেখানে যায়। অধীরকে ঠিকই পেল, পেছন থেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো আরোহী। আরোহী এখানে একদমই আশা করেনি অধীর, বরং চমকে যায় সবাইকে দেখে। রাইমা এসে অধীরকে বলে, এটা কোন ধরনের পাগলামি অধীর? তুই পাগল হয়ে গিয়েছিস? নিজের জান বাজি রেখে তুই এই মৃত্যুর খেলায় নেমেছিস? অধীর কিছু বলবে, তবে তাকে জড়িয়ে রেখেছে আরোহী। মেয়েটা বড্ড ভয় পেয়ে আছে। অধীর শান্ত হলো, রাগের বশে আঘাত করতে চায় না আরোহীকে। সে আপাতত শান্ত থেকে আরোহীর মাথায় হাত বুলিয়ে দিতে বলে, প্রিন্সেস, এখানে কেন এসেছো? আপনি কেন আসলেন না আমার সাথে দেখা করতে?
জানেন কত মিস করেছে আপনাকে। আপনার কিছু হলে অধীর পুরো কথা বলতে দেয় না, নিজের মুখোমুখি করে দাঁড়ায় আরোহীকে। আরোহীর অশ্রুসিক্ত চোখ দেখে বুকটা কেঁপে উঠল তার। চোখ মুছে দিয়ে বলে, তুমি আছো না? আমি তাহলে ঠিক আছি। তবে আরু, তোমার এইখানে এই অবস্থায় আসা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? আপনি কি লুকিয়ে রাখার চেষ্টা করছেন? সত্যি করে বলুন এবার সব। অধীর মাথা নাড়ায়, সে কিছুই বলবে না আরোহীকে। আবির এগিয়ে এসে আরোহীকে সরিয়ে দিয়ে অধীরকে জিজ্ঞেস করে। নেক্সট টার্গেট কি? অধীর সোজা হয়ে দাঁড়ায়। এই বাড়িতে সে গত 3 দিন ধরে ছিল। নিজে এখানে বসে সবটা দেখে বুঝছে এবং করেছে। নিজেদের শত্রুদের শেষ করার জন্য তাকে এখান থেকে উঠে বের হতে হয়নি, বরং সবটাই শুভ্রকে দিয়ে করেছে সে। তবে আজ সে বের হবে, নিজের জীবনের শেষ লড়াইটা নিজের বড় শত্রুর সাথে লড়বে। অধীর গম্ভীর গলায় বলে। আশিক খানের দিকে এগিয়ে যাওয়া। সবাই তাকায় অধীরের দিকে। আরোহীর কলিজা কাঁপছে। বাবা তার খারাপ, কিন্তু নিজের বাবার মৃত্যু সে কি করে দেখবে? কষ্ট একটু হলেও তো হবে, তাই না? আরোহী, কিয়ান, অধীর, অনুষ্কা, রাইমা, আবির সবাই একে একে গাড়িতে উঠে বসলো। অধীর আর আরোহী একই গাড়িতে উঠেছে। আরোহী চুপচাপ বসে আছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। অধীর আর চোখে একবার দেখলো সবটা। গাড়ি চলতে শুরু করলো। নিজের গন্তব্যে পৌঁছে সুন্দরভাবে থেমেও গেল। প্রথম অধীর সেখান থেকে বেরিয়ে আসলো। আবির, কিয়ান, রাইমা, অনুষ্কা সবাই বের হলেও আরোহী ঠাই বসে রয়েছে গাড়ির মধ্যে। তার মধ্যে সাহস নেই নিজের পিতার ব্যথাতুর মুখটা দেখার। আশিক খানকে জঙ্গলের মধ্যে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। বেশ ব্যথাও পেয়েছে সে। নাক মুখের নাজাহাল অবস্থা। অধীর আর রাইমা এগিয়ে যায় একসাথে। রাইমা আশিক খানের বিধ্বস্ত মুখটা দেখে আঁতকে উঠল। মনে পড়লো তার বাবার কথা। চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ল। আবির দূর হতে দাঁড়িয়ে দেখছে নিজের বাবাকে। আশিক খানের মাথা তুলে তাকিয়ে দেখলো অধীরকে। একটু মলিন হেসে বলে, আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিকই আমার পাপের শাস্তি দিবি। অধীর চুপ, কোনো কথা বলছে না। তার কথা বলার প্রয়োজন মনে হলো না। তার পক্ষ নিয়ে রাইমা বলে, আপনি চাইলে সেদিন আমাদের বাবাকে নতুন জীবন দিতে পারতেন। আমাদের 2 ভাই বোনকে এতিম হওয়া থেকে রক্ষা করতে, আমাদের নষ্ট হয়ে যাওয়া শৈশবটাকে ঠিক করতে। কিন্তু আপনি তা করলেন না, বরং আপনি নিজের টাকা পয়সার লোভ সামলাতে পারেননি, নিজের ভাইকে মেরে ফেললেন, আমাদের এতিম করে দিলেন। আপনার পাপের বোঝা অনেক, চাচু। আশিক খান মুখ তুলে তাকায়। রাইমার মুখের দিকে তাকিয়ে বলে, আমার মতো জঘন্য লোককে তুমি চাচ্ছু বলছো? আমি তো এই ডাকের যোগ্য নই। তোর বেঁচে থাকারও কোনো অধিকার নেই আশিক খান। অধীর দাঁতে দাঁত চেপে কথাটা বলে। আশিক খান মলিন হেসে বলেন, আমি জানি, তাই তো মরার জন্য প্রস্তুত আমি। অধীর বাঁকা হাসলো। এবার সে বলে, তোকে আমি কিংবা রাইমা মারবে না। কথাটা শুনে সবাই চমকে তাকায় অধীরের দিকে। তার কথার আসল অর্থ কেউ বোঝেনি। রাইমা অধীরের দিকে চেয়ে বলে, মানে? অধীর রাইমার দিকে তাকিয়ে বলে, বাবাকে বাবার নিজ রক্ত নিজের ভাই খুন করেছিল, তাই না? রাইমা মাথা নত করে ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকায় সে। আবির সহ উপস্থিত সবাই বুঝতে পেরেছে যে অধীর নিজে কিছু করবে না। কিন্তু কেন? অধীর এগিয়ে এলো। যখন আবিরকে পেরিয়ে সে গাড়ির দরজা খুলে আরোহীকে বের করলো, তখন সবাই অবাক হয় বেশ। রাইমা চোখ বড় বড় করে বলে, না অধীর না, ওর বাবা হয় উনি না। অধীর কারো কোনো কথা শুনল না, বরং আরোহীকে টেনে নিয়ে তার হাতে রিভলভার ধরিয়ে দিল। কাপা কাপা হাতে রিভলভারটা ধরলো আরোহী। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার কাছে। তার সামনে রক্তাক্ত অবস্থায় আছে তার নিজের পিতা, আর তার হাতে ধরিয়ে দিয়েছে রিভলভার। আরোহী অনুভূতি শূন্য দৃষ্টিতে অধীরের দিকে তাকায়। সে শান্ত নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আরোহীকে নিজের দিকে তাকাতে দেখে সে বলে, ফায়ার আরোহী। আশিক খানের 2 চোখ দিয়ে পানি ঝরছে। এখন সে উপলব্ধি করতে পারছে, যখন নিজের প্রাণটা নিজের আপনজনের হাতে যায় তখন কেমন লাগে। আরোহীকে সে অনেক ভালোবাসে, আর এই কথাটা অধীর ভালো করেই জানে। অধীর চেয়েছিল যেভাবে তার বাবা নিজ ভাইয়ের হাতে প্রাণ ত্যাগ করেছে, সেইভাবে আশিক খানও নিজের খুব আপনজনের কাছে হেরে যাক। আসলে সে তাকে ওই কষ্টটা অনুভব করাতে চেয়েছে যখন তুমি কষ্ট, আর কষ্টের কারণটা তোমার নিজের রক্ত। আশিক খান তো আরোহীর হাতে রিভলভার দেখে নিজের বুকের ওপর আঘাত করছেন। সবাই মনে করেছিল হয়তো অধীর আবিরের হাতে নিজের পিতার রক্ত ঝরাবে, তবে সে তো আরোহীকে দিয়ে কাজ করাচ্ছে, যেটা একদমই ভাবনার বাইরে। কারণ আশিক খান আবিরের থেকেও বেশি আরোহীকে ভালোবাসেন, তাই তো সে মেয়ের হাতে বাবার মৃত্যু দিবে। আরোহী কাঁপা কাঁপা হাতে রিভলভার ধরে অধীরের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। অধীর শান্ত, একদমই শান্ত।
আরোহী করুণ গলায় বলে। অধীর প্লিজ। অধীর নাকচ করলো। সে এসে আরোহীর পেছনে দাঁড়িয়ে তার হাত দিয়ে রিভলভারটা শক্ত করে ধরলো। আশিক খান নিজের বুকের ব্যথা ভুলে এবার সামনের দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে বলেন, তুমি গুলি করো প্রিন্সেস, আমি মরতে প্রস্তুত আছি। অধীর, আমার ওই মেয়েটাকে কষ্ট দিও না। আবির, নিজের মায়ের খেয়াল রেখো। আরোহী, ভালো থেকো মা, আর পারলে নিজের এই পাপী বাবাকে ক্ষমা করে দিও। অধীর আর একটা কথা বলার সুযোগ দিল না তাকে। আরোহী আঙুল দিয়ে ট্রিগারে চাপ দিল। পরপর আচমকাই এমন বিকট শব্দ আরোহীর সামনে থাকায় আশিক খান মাটিতে লুটিয়ে পড়েছে। আরোহী চিৎকার দিল। না, বাবা, বাবা, বাবা। অধীর আরোহীকে নিজের বুকের সাথে চেপে ধরল। চোখ মুখ এখন শক্ত হয়ে আছে তার। রাইমাকে জড়িয়ে ধরে আছে আবির। সে ভাবলে সেন তার মনের মধ্যে কোনো কষ্ট নেই। অনুষ্কা ভয়ে কিয়ানকে চেপে ধরে আছে। কিয়ান বিরক্তি নিয়ে বলে, আমি জানি আমি সুন্দর, তাই বলে এই সিরিয়াস মুহূর্তে রোমান্স করবেন আন্টি? একটু পরেও করতে পারতেন, তাই না? অনুষ্কা মুখ ঝামটা মেরে সরে এলো। আরোহী চিৎকার দিয়ে জ্ঞান হারিয়েছে। শত খারাপ হলেও আশিক খান তার পিতা ছিলেন। নিজ হাতে তাকে হত্যা করেছে সে। অধীর আরোহীকে বাজে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠে বসলো। জ্ঞান সবাইকে নিয়ে অন্য গাড়িতে বসে পড়েছে। সবার যাত্রা শুরু। প্রিন্সেস, চোখ খুলে তাকায় আরোহী। গাড়ি চলছে তারা আপন গতিতে, কোনো থামার নাম নেই। 4 ঘন্টার পথ তারা পাড়ি দিচ্ছে। উদ্দেশ্য চৌধুরী বাড়ির দিকে যাওয়া। আরোহী এখনো মূর্তির মতো বসে আছে। অধীর বুঝলো আরোহীর মনোভাব, তবে তার কিছু করার নেই। আরোহীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমি আমার শত্রুদের মধ্যে সব থেকে কম যন্ত্রণাদায়ক মৃত্যু তোমার বাবাকে দিয়েছি। তার কারণটা ছিলে তুমি। এরপরও যদি তুমি আমাকে পুরো কথা শেষ করার আগে অধীরকে জড়িয়ে ধরে আরোহী। শান্ত গলায় বলে, আপনি খারাপ না ডেভিল, আপনি নিজের দায়িত্ব পালন করেছেন। আসলে আমি খারাপ মানুষের জন্য কষ্ট পেয়েছি, তবে কি করব বলেন? উনি তো আমার বাবা ছিলেন, তাই না? কত বছর পর ওনাকে পেয়েছি, আবার হারিয়েও ফেললাম। কিন্তু আমার কষ্টের তুলনায় আপনাদের কষ্টটা বেশি। অধীর, নিজেকে দোষারোপ করবেন না। উনি ওনার কর্মের ফল পেয়েছে, বাস। অধীর বুঝলো আরোহীর সব কথা। এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে, তো অন্য হাতে আরোহীকে নিজের সাথে জড়িয়ে আছে। জীবন হয়তো আজ থেকে সুখী হবে তাদের, কারণ সব শেষ। ঘৃণা খেলার ইতি টেনেছে আরোহী নিজেই। তাদের আর কোনো কষ্টই নেই, আছে শুধু সুখ। আর আরোহীর সুখ শুধুই অধীর। তার অধীর আছে, আর কিছু লাগবে নাকি তার? অধীরের গলায় মুখ গুজে দিয়ে আরোহী বলে, আমাদের মধ্যে আর কখনো দূরত্ব সৃষ্টি হবে না। থাকলে তো দূরত্ব সৃষ্টি হবে, তাই না বেবি? যদি তোমরা সবাই মরে যাও তাহলে দূরত্ব কি করে আসবে? হঠাৎ এমন কথায় আরোহী মুখ ঘুরিয়ে পেছনের সিটে তাকায়। তাকাতেই চমকে যায়। আকস্মিক কাণ্ডে সে হতবুদ্ধি হয়ে যায়। অবাক গলায় সে বলে ওঠে, অয়ন, তুমি? আয়ন গাড়ির পেছনের সিটে আয়সী ভঙ্গিতে বসে আছে। মুখে শয়তানি হাসি বজায় রেখে বলে, নো বেবি, আমি অয়ন না। আমি কি সেটা আমার ডেভিলকে জিজ্ঞেস করো। অধীর এত সময় চুপ ছিল। চলন্ত গাড়ি নিজের গতি হারিয়ে ফেলছে। অধীর ব্রেক দিতে চাইলেও ব্রেক করছে না। তার মানে গাড়ির ব্রেক ফেল করেছে। অধীর চোয়াল শক্ত করে বলে, বীর। চমকায় আরোহী। তার মানে আয়ান হলো অধীরের কাছের বন্ধু। তবে তাদের ক্ষতি করতে চাইছে কেন সে? আরোহী কিছু বলবে, তখনই ধীর বলে, ব্রো, তোর আর আমার মাঝে সবটাই আগের মতো। যা তোর সেটা আমার। আর দেখ, আজ মৃত্যুটাও তোর আমার একসাথেই হচ্ছে। কত ভালোবাসা, তাই না দোস্ত? আরোহী এবার চেঁচিয়ে বলে, কিন্তু আপনি আমাদের মারতে চান কেন? কেন? উনি আপনার বন্ধু হয়, তাই না? তবে কেন আমাদের ক্ষতি করছেন? ধীর কিছু বলে না। অধীর নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে আরোহীর প্রশ্নের উত্তর সে নিজেই দেয়। এইসব কিছুর মাস্টারমাইন্ড একজন অরু, আশিক খান শেখ। রেজি এইসবের পেছনে একজনের হাত, আর সে হলো এই ভীর। তুমি জানো ভীরকে? ভীর হলো শেখ সাহেবের ছেলে আর ডায়নার ভাই। আমার সাথে ওর পূর্ব শত্রুতা, আর নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে এখন। ধীর শব্দ করে হাসল। আরোহী আতঙ্কিত গলায় চিৎকার করে বলে, অধীর, আমাদের গাড়ি ব্রেক ফেল করেছে। আমাদের সন্তানের কি হবে? আরোহী কান্না করতে শুরু করলো। অধীর কোনো দিকে না তাকিয়েও ধীরকে বলে, ব্যাপারটা মোটেও ভালো করিসনি তুই। ধীর তাচ্ছিল্য করে বলে, আমি কাউকে ছাড় দেই না। আমি কাউকে ছেড়ে দেই না ভীর। অধীর কথাটা বলেই আরোহীর সিট বেল্ট খুলে তার দিকের দরজা খুলে দেয়।
আরোহী এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, সময় নেই আরোহী, এখান থেকে ঝাঁপ দাও, নিচে ওরা আছে। আর আমি না থাকলেও প্লিজ নিজের আর আমাদের সন্তানের খেয়াল রেখো। আরোহী বুঝলো না অধীরের কথা। অধীর তার হাতে চুমু খেয়ে তাকে ধাক্কা দিল বাইরের দিকে। তার সাথে চেঁচিয়ে বলে, আই লাভ ইউ আরু। বিকট এক শব্দ তুলে গাড়ি সোজা গিয়ে সামনের বড় গর্তের মধ্যে পড়ে যায়। পেটে হাত দিয়ে শুয়ে পড়ল আরোহী। চোখ ঝাপসা হয়ে উঠেছে তার। সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে অধীরকে হারিয়ে ফেলেছে, সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। চোখ দুটো বন্ধ হয়ে আসছে। বিড়বিড় করে বলে, অধীর! বইটার পরের পাতা উল্টিয়ে দেখলো সবটাই সাদা পাতা। এরপর কি হলো কিছুই লেখা নেই তাতে। এতে যেন রাগ লাগলো দিশার। বইটা টেবিলের উপর রেখে সে উঠে দাঁড়ায়। তৃষা আজ লাইব্রেরিতে এসে একটা পুরনো ধুলোবালি পড়ে থাকা বই পেল। বইটা তার কাছে বেশ অদ্ভুত লেগেছিল, তাই পড়া শুরু করলো। আর এরই মাঝে পুরো গল্পটা সে শেষ করলো। কিন্তু শেষ একটা কিন্তু তার কাছে থেকেই গেল। তৃষা অস্থির হলো অধীরের জন্য। আর বইটা বা কার? লোকটা কত সময় বইটার দিকে তাকে শান্ত গলায় বলে, এটা তো আমাদের বই না। আর এমন বই এসেছে বলে তো আমি জানি না এটা আমাদের বই না মামুনি। তৃষার মন খারাপ হয়ে যায়। সাথে আসি আরও। দুজনে মিলে বইটা নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে আসতে নেবে তখনই লোকটা বলে, শোনো মা, এটা কোনো বই না, হয়তো কারো লেখা ডায়েরি। আসলে গত রাতে আমাদের এখানে অনেকগুলো পুরাতন বই এসেছে, সেগুলোর মধ্যেও এটাও রয়েছে। লোকটা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আকাশটা মেঘালয়, বৃষ্টি বৃষ্টি ভাব। শপিং মলের বাইরে হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে একটা অতি সুন্দরী একটা মেয়ে। গায়ে জড়িয়ে আছে কালো রঙের পাতলা শাড়ি, চোখে কালো কাজল, ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া। চুলগুলো হাত খোপার মাঝে বেঁধে রেখেছে সে। টানা টানা চোখ দুটো দেখে আরোহীর কথা মনে পড়ে গেল তৃষার। আজ কয়েকদিন হয়েছে সে আরোহীকে নিয়েই ভাবছে। কতবার পড়েছে সেই ডায়েরির লেখাটা তা তার হিসেব নেই। তবে এত সুন্দর একটা গল্পের পরিসমাপ্তি নেই, যেন কষ্ট হচ্ছে তার। আজ একটা কাজে সে শপিং মলের দিকে এসেছে। বাইরে দাঁড়াতেই এমন অপরূপা সুন্দরীকে দেখে তার মনে পড়লো আরোহীর কথা। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সে এগিয়ে এলো। মেয়েটার কোনো দিকে লক্ষ্য নেই। সে এক নজরে বাইরের রাস্তার দিকে তাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আরোহী বলতে লাগলো, সেদিন ভিড় আমাদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। প্রতিশোধের আগুনে সে নিজেও ঝাঁপিয়ে পড়েছিল। বীর জানত এতে তার মৃত্যু নিশ্চিত, তাই সে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টাও করেনি। তবে জানো কি, আমার অধীরকে আমি এমনিতেই ডেভিল বলি না, তার মতো কেউ নেই তাই বলি। অধীর আমাকে আগেই বলেছিল এই খেলা সে নাও ফিরতে পারে। এর মানে তারও মৃত্যু নিশ্চিত ছিল, কারণ দুজন বন্ধু একে অপরের দুর্বলতা সম্পর্কে অবগত ছিল ভালো করেই। বীর জানত যে অধীর তার খেলা সম্পর্কে কিছুই জানে না, কিন্তু কি জানো, আমার ডেভিল সম্পর্কে তার কোনো আইডিয়াই ছিল না। অধীর আমাকে নিয়ে গাড়িতে না বসলে কখনো বীর শুধু অধীরকে আঘাত করতো না, কারণ অধীরকে মেরে দিলে তো ওর প্রতিশোধের আগুন মিটবে না। কিন্তু অধীরের দুর্বলতাকে মেরে ফেললে অধীর তিলে তিলে শেষ। আর হলেও তাই। কিন্তু এর মাঝে অধীর বীরের উপর ডাবল গেম খেলল। অধীর জানত বীরের সব কথা, কিন্তু সে চুপ ছিল। যদি সে আগে কিছু বলতো তবে বীর পালিয়ে যেত, আর একদিন না একদিন সে ফিরে এসে আমাদের আবারও আঘাত করার চেষ্টা করত। তাই তো সেদিন কিয়ার আবির ভাইয়া আর অধীর মিলে ওর সাথে ডাবল গেম খেলে। কিয়ার আবির ভাইয়া আগে থেকেই রাস্তার মাঝে আমাদের সেভ করার জন্য দাঁড়িয়েছিল। অধীর সেদিন আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নিচে ফেলে দেয়নি, বরং আমাকে বাঁচাতেই সে আমাকে আবির ভাইয়ের কাছে পাঠায়। আগে থেকেই তারা সেখানে থাকার কারণে আমার কোনো ক্ষতি হয় না। কিন্তু অধীর। আরোহী থামলো এবার। আরোহী ফুঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিন যখন নিজের চোখের সামনে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখেছিলাম, সেদিন সেখানেই থমকে গিয়েছিলাম আমি। আমার অধীর, আমার ডেভিল আর নেই, এই কথাটা মানতে আমার বেশ কষ্ট হচ্ছিল। সেই মুহূর্তটা আমি আজও ভুলতে পারবো না। চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে ছিল আমার।
কষ্ট হচ্ছিল বুকের বাঁ দিকটায়। ছুটে গিয়ে দেখতে ইচ্ছে করছিল অধীরকে, কিন্তু আমি পারিনি। অতিরিক্ত বিস্ময়কর ঘটনার সম্মুখীন হয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলি। 2 দিন পর যখন হুঁশ ফিরল, তখন নিজেকে কারো শক্ত বাহুতে আবদ্ধ পেয়ে চমকে গিয়েছিলাম। কারণ আমাকে এমন করে আগলে রাখার মানুষটা তো আর নেই। তাহলে কে ধরে আছে আমায়? চোখ তুলে তাকাতেই দেখেছিলাম নিজের ডেভিলের মুখটা আমি। পুরো পৃথিবীর জন্য সে খারাপ পুরুষ, তবে আমার জন্য সৃষ্টির শ্রেষ্ঠ পুরুষ। সে আমার হৃদয়ের মহানায়ক, আমার অধীর। আমাকে চোখ খুলতে দেখে যেন প্রাণ ফিরে পেয়েছিল সেদিন অধীর। স্পষ্ট স্বরে তাকে ডেকেছিলাম, অধীর। নিজের সাথে জড়িয়ে রেখেছিল গত 2 দিন, চোখের পাতা এক করেনি লোকটা আমার জন্য। কতটা ভালোবাসা থাকলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে বলতে পারো? মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তৃষা। আসলে তাদের ভালোবাসা অমর হয়ে গিয়েছে হয়তো। এমন একটা ভালোবাসার গল্প কোথায় পাবে সে? আরোহী বললে, ওদিন গাড়ির গর্তে পড়ার আগ মুহূর্তেই অধীর বেরিয়ে পড়েছিল, যার কারণে ওনার কিচ্ছু হয়নি। নিজেকে উনি আমার জন্য বাঁচিয়ে রেখেছে। আমাদের সন্তানের জন্য সে আবারও ফিরে এসেছে। বীরের মৃত্যু হয়েছে গর্তে পড়ার কারণে। ওর সাথে সাথে আমাদের জীবন থেকে সব কষ্ট, ঘৃণার যুদ্ধ, আগুন খেলা সব বন্ধ হয়ে যায়। শুধু রয়ে যায় এক রাজ্য ভালোবাসা আর ভালো লাগা। আরোহী থামলেই সামনের দিকে তার নজর যায়। তৃষাও সেই দিকে তাকায়। পরপর 3টা কালো রঙের গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। আরোহী সেই দিকে যেয়ে ঠোঁট এলিয়ে হেসে বলে, এই তো উনি হেসে পড়েছে। আচ্ছা তিশা, আজ তুমি আমাদের বাড়িতে আসবে কেমন? তুমি তো আমার জীবনের অর্ধেক গল্পটা পড়েই ফেলেছ। তাহলে সবটাই জানো। আজ রাতে আমাদের চৌধুরী বাড়িতে বিয়ে হবে। তৃষা দেখলো গাড়ি থেকে বেরিয়ে এসেছে একটা 5 থেকে 6 বছরের 2টি বাচ্চা, একটি ছেলে তো অপরটি মেয়ে। আরোহীর দিকে ছুটে আসছে তারা দুজনেই। তাদের দেখে আরোহী নিচের 2 হাত মেলে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল সেখানে। ছোট বাচ্চা ছেলেটা বলছে, বড় মা। আর ছোট মেয়েটা মাম্মা মাম্মা বলে এগিয়ে আসছে। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা মেয়েটার থেকে বয়সে ছোট। আরোহী তাদের দিকে তাকিয়ে থেকেই বলে, আমার মেয়ে আর রাইমা আর আবির ভাইয়ের ছেলে। ওরা দুজনে সেই আরোহীকে ঝাপটে জড়িয়ে ধরল। আরোহী নিচের সাথে ওদের জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে ছুটতে নিষিদ্ধ করেছিলাম না তোমাকে আমি? মেয়েটার ঠোঁট উল্টে অপরাধী গলায় বলে। সরি মাম্মা। আরোহী তীক্ষ্ণ চোখে তাকাতে সে হেসে দিল। তৃষার নজর যায় এবার গাড়ির দিকে। বেশ সুদর্শন দেহ বিশিষ্ট যুবক সেখানে দাঁড়িয়ে আছে। চোখের সানগ্লাসটা খুলে আরোহীর দিকে হাত দিয়ে ইশারা করলো সে। মুখ চোখে গাম্ভীর্য বজায় রেখেছে। আরোহী বাচ্চাদের হাত ধরে গিয়ে গেল, কিন্তু একটু থেমে বলে, তিশা, আজ কিন্তু আসবে তুমি। তৃষা মাথা নাড়ায়। এমন একটা সুখী পরিবারকে দেখার সুযোগ সে একদমই মিস করতে চায় না। আরোহী নিচের সাথে করে ডায়েরিটা নিয়ে গিয়েছে। আরোহী গাড়ির কাছে গেল। তৃষা দেখলো দূরে দাঁড়িয়ে থাকা যুবকটা নিজের প্রিয়তমাকে বুকে জড়িয়ে ধরল। বাচ্চাদের দেখিয়ে দেখিয়ে 2 গালে ভালোবাসার পরশ এঁকে দিল। এতে বাচ্চা দুটো বেশ উৎফুল্ল হয়ে গেলেও আরোহী লজ্জায় লাল হয়ে যায়। তৃষা আরও দেখলো আরোহীর খোপায় বাঁধা চুলগুলোকে খুলে দিল সেই যুবক। হয়তো প্রিয় মানুষটাকে তার কাছে খোলা চুলেই ভালো লাগে তো। অধীরের কাছে বেশ লাগে আরোহীকে খোলা চুলে দেখতে। এগিয়ে এসে সে আরোহীকে শাসিয়ে বলে, বলেছিলাম তো আজ শপিংয়ে আসতে হবে, তারপরও কথা শুনলে না আমার। একটু দেরি করলে কি এমন হতো? আরোহী নিজের কান ধরে বলে, সরি, আসলে দরকার ছিল খুব। আপনি আর অধীররা তখন ঘুমিয়েছিলেন। যদি ডাকতাম তাহলে দুজনেরই ঘুম নষ্ট হয়ে যেত, আর সারা দিন আপনার ভদ্র মেয়ে আমাকে শান্তি মতো থাকতে দিত। ঠোঁট উল্টে কেঁদে বসলো অধীরা। আরোহী চোখ বাঁকিয়ে তাকায়। বাবার আহ্লাদে অধীরা, তাই তো নিচের নামের সাথে মিল রেখে নাম রেখেছে অধীর। মেয়ের নাম অধীরা চৌধুরী রুহি। আরোহীর রুহি আর অধীরের অধীরা। বাবাকে পেলে দুনিয়ার সব ভুলে থাকে এই মেয়ে। এমনকি অধীরকে পেলে আরোহীকেও ভুলে যায় সে।
অধীরের কলেজার টুকরো সে, বেশ আদর যত্ন করে সবাই। মাঝে তার নামে বাবার কাছে বিচার দিছে, সেটা বুঝতে পেরে সে কান্না শুরু করেছে, যা দেখে আরোহীর বাঁকা চোখে তাকায়। অধীরের কান্না দেখে আবির আর রাইমার ছেলে সাবিরও কান্না শুরু করে দেয়। বোনকে সে খুব ভালোবাসে, বোনের কান্না একদমই সহ্য হয় না তার। এই কারণে এখন দুটো বাচ্চা ভ্যা ভ্যা করে কান্না জুড়েছে। অধীর আরোহীকে চোখ রাঙিয়ে তাকায়, নিচের মেয়েকে কোলে তুলে নিয়ে বলে। কান্না করে না প্রিন্সেস, এই তো পাপা। আরোহীর হিংসা হয় মাঝে মাঝে। আগে অধীর তাকে প্রিন্সেস বলতো, আর এখন মেয়েকে বলে। সবটার মধ্যে ভাগ বসিয়ে নিয়েছে সে। আরোহী সাবিরকে নিয়ে গাড়িতে বসলো। অধীরের কান্না থেমেছে অনেক আগেই। বাবার একবার প্রিন্সেস ডাক শুনতে পেলেই সে চুপ। আরোহী জানে না কি আছে এই ছোট প্রিন্সেসটাকে, যাতে তার মেয়ের কান্না থেমে যায়। সময়টা এখন সন্ধ্যা 7:05। চৌধুরী বাড়ির চারপাশে হইচই নেচেছে, মেহমানদের দিয়ে গিজগিজ করছে পুরো বাড়ি। দাঁড়ানোর মতো স্থান নেই এখন। ব্যস্ত হাতে সবটা দেখছে আরবি খান, নীলা চৌধুরী, তার সাথে মোহনা চৌধুরী। আশিক খানের মৃত্যুর পর থেকে আরবি খান সহ আবির চৌধুরী বাড়ির সবার সাথেই থাকে। রাইমা আর আবিরের বিয়ে হয়েছে, তাদের 5 বছরের একটি ছেলেও রয়েছে। অধীরের থেকে 1 বছরের ছোট সে। এই 6 বছরের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আবার অনেক কিছুই সে আগের মতোই রয়েছে। যেমন পরিবর্তন হয়েছে সবার মনের ভুল ধারণা একে অপরের প্রতি, তবে পরিবর্তন হয়নি একে অপরের প্রতি ভালোবাসার সম্মান। আরোহী আর অধীরের ভালোবাসা দিনকে দিন বেড়েই চলেছে, তার সাথে রাইমা আর আবিরের ভালোবাসাও রয়েছে। এদের সাথে তাল মিলিয়ে আরও এক জুটি পরিবর্তন হয়নি, আর তারা হচ্ছে কেয়ান আর অনুষ্কা। কেয়ান এই 6 বছরে অনুষ্কার জীবন তেজপাতা বানিয়ে দিয়েছে। সর্বদা আন্টি আন্টি বলে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করত। নিজের ভালোবাসাটাও প্রকাশ করেছে কেয়ান, তবে তা খুবই অদ্ভুত ভঙ্গিতে, যাতে রেগে বম হয়ে গিয়েছিল অনুষ্কা। তবে সময়ের সাথে সাথে তার রাগটাও পড়ে যায় মাটিতে, কারণ কেয়ানের হাজারো ফানি কথা আর কাণ্ডের মধ্যে মনে থাকে শুধু অনুষ্কার ভালো লাগে। কেয়ান যে তাকে ভালোবাসে তা তার আচরণেই বোঝা যায়। তাই আর দ্বিমত না দিয়ে সেও একসময় রাজি হয়ে যায়, আর ফলস্বরূপ আজ কেয়ান আর অনুষ্কার বিয়ে। আরু আরু আলু আলু। দুই বাবা মেয়ে একই গলায় অনবরত ডেকেই চলছে আরোহীকে। অধীরের ডাকার ভঙ্গি অধীরের পছন্দ হয়েছে, তাই তো সেও বাবার মতো করে ডাকছে আরোহীকে। ব্যস্ত হাতে এগিয়ে আসলো আরোহী। শরীরে নীল রঙের জামদানি শাড়ি জড়িয়ে আছে, তার কাঁধ অবধি চুলগুলোকে ছেড়ে রেখেছে। এগিয়ে এসে হাত ভর্তি নীল রঙের চুড়িগুলো ঝনঝন শব্দ তুলে সে অধীরকে বলে। বাবা মেয়ে দুটোই একই অবস্থা, একটু শান্তি মতো বসে থাকতে পারেন না নাকি? অধীর আর অধীরা মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে। অধীরা বাবার মতো করে কথা বলতে পেরেছে বলে সে খুশিতে আত্মহারা হয়ে 2 হাতের তালি দিল, যার দরুন ছোট হাতের মধ্যে থাকা বালাটা টুং টুং শব্দ তোলে। অধীর মেয়ের এমন খুশি দেখে হাসল, নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে। আমার প্রিন্সেসটা। অনুষ্কাকে রেডি করিয়ে আরোহী এবার এলো মেয়ে আর স্বামীর কাছে। অধীর সাদা শার্ট আর নীল প্যান্ট পরে বসে আছে, চুলগুলো এলোমেলো। বিছানার উপর পড়ে আছে অধীরের নীল রঙের কোট, আরোহী সেটা হাতে নিল। অধীর দাঁড়িয়ে পেছনে ঘুরে নিচের 2 হাত মেলে দিল, সুন্দর করে সেটা পরিয়ে দিল সে। অধীর এতক্ষণ যাবৎ এই কাজটার জন্যই অপেক্ষা করছিল। এই কয়েক বছর ধরে এই কাজগুলো তো আরোহী নিজেই করে দেয়। এখন অধীর নিজ থেকে কিছুই করে না, বরং আরোহী করে দেয়। আর যতক্ষণ পর্যন্ত না আরোহী সবটা গুছিয়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে বসেই থাকবে। অধীরাও একই, যদিও অধীরের কাজগুলোতে অধীরও সাহায্য করে, তবে বাবা যেমনটা করবে, যার হাতে পড়বে ঠিক তেমনটাই অধীরার পড়তে হবে। আরোহী এবার নিজের মেয়ের দিকে তাকায়। নীল রঙের ছোট গোল জামা পরেছে সে। আরোহী হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসলো মায়ের সামনে। কাঁধে পড়ে থাকা সিল্কের চুলগুলো তুলে মাথার উপর একটা তালগাছের মতো ঝুঁটি করে দিল। আয়নায় নিজেকে দেখে একদমই পছন্দ হলো না তার, তাই তো ঠোঁট উল্টে কেঁদে বসলো। আরোহী জানতো এমন কিছু হবে, চোখ ফিরিয়ে তাকায় অধীরের দিকে। সে মুখ চেপে নিজের হাসিটা কন্ট্রোল করার চেষ্টা করছে আপাতত। আরোহী তাকাতে সে এগিয়ে এসে আরোহীকে সরিয়ে দিতে দিতে বলে। আমার মেয়ের কাজ আমি তোমার থেকে ভালো করেই করতে জানি, তাই যাও সরো গিয়ে নিজের কাজ করো। আরোহী মুখ ভেঙচি কেটে সরে দাঁড়ায়। মুগ্ধ চোখে বাবা মেয়ের আহ্লাদী মুহূর্তগুলো দেখতে লাগলো। মাঝে মাঝে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না আরোহী। আসলে কি এটা সেই অধীর, যাকে আজ থেকে কয়েক বছর আগে কত মানুষের প্রাণ নিতে দুবার ভাবেনি?
যাকে ডেভিল বলা হতো, যার গম্ভীর মুখ দেখে সে প্রেমে পড়েছিল। তখন উত্তর আসে, হ্যাঁ, এটা সেই অধীর। তবে মেয়ের জন্মের পর মেয়ের মধ্যে মায়ের প্রতিচ্ছবি দেখতে পায় বলেই সে এমনটা করে। অধীর বেশ দুর্বল নিজের মেয়ের প্রতি। আরোহীর আজও মনে পড়ে সেই দিনের কথা, সেদিন অধীরা এই পৃথিবীতে আসবে। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। অধীর কোনো কাজের কারণে শহরের বাইরে গিয়েছিল। আরোহীকে হসপিটালে নিয়ে যাওয়ার খবর শুনেই সে তুফানি রাতে সে কাকভেজা হয়ে হাজির। ওটির বাইরে 1 মিনিটও সে শান্তিতে বসেনি, অশান্ত মন নিয়ে ছটফট করেছে শুধু। যখন শুনল তার মেয়ে হয়েছে, তখন খুশিতে নাকি তার চোখ পেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। যদিও সেই মুহূর্তটা আরোহীর দেখার সুযোগ হয়নি, তবে সবার মুখেই শুনেছে। অধীর আরোহীর কপালে নিজের ঠোঁট স্পর্শ করে বলেছিল, আমি ছোট থেকেই কখনো মায়ের আদর পাইনি। বাবা শত চেষ্টা করলেও ঠিক মায়ের কমতিটা পূরণ করতে পারেননি। কোথাও না কোথাও মায়ের শূন্যতা আমাকে ঠিকই পুরাতো। তবে আজ এত বছর পর তোমার কারণে আমি আমার মায়ের রূপে এই মেয়েকে পেয়েছি। অনেক ধন্যবাদ তোমাকে। আরও তুমি নিজেও জানো না তুমি আমাকে ঠিক কী দিয়েছো। তোমাকে ধন্যবাদ দিলেও সেটা ছোট হবে। তুমি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠতম উপহারটা দিয়েছো। আরোহী শুধু সেদিন শুনেছিল অধীরের কথাগুলো। যাক, অবশেষে সে তার সুখের সংসার সামলাতে পেরেছে। শত্রু খেলার ইতি টেনেছে আরোহী। সে জয় হয়েছে। সে পেরেছে অধীরকে নিজের করে রাখতে, এক সুন্দর সুখী পরিবার গঠন করতে। আর কি চায় আরোহীর? আর কিছুই তার চায় না। সে নিজের অধীরের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছে। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? বেশ সময় নিয়ে রেডি হলো বাবা মেয়ে। অধীর নিজের মেয়ের হেয়ার স্টাইল করে দিল। ছোট ছোট ক্লিপের মাঝে একটু একটু করে সাজিয়ে দিচ্ছে মেয়ের চুলগুলোকে সে। তাতে খুশিতে আত্মহারা হয়ে যায় অধীরা। বাবা মায়ের হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামলো সে। তো সে অবাক চোখে দেখছে আরোহী, অধীর আর তাদের ছোট্ট অধীরাকে। ধবধবে ফর্সা গায়ের রং, অদ্ভুতভাবে হলেও অধীরার চোখের মনি নীল, চিকন সরু পাতলা গোলাপি রঙের ঠোঁট, গালের মাঝখানে একটা ছোট্ট লাল তিল। চঞ্চল হরিণী হলেও অধীরা, তাই তো ছোট হাত পা নাড়িয়ে সে কিয়ানের সাথে মজা করছে। রাইমার ছেলে কিয়ানের সাথে মজা করছে। মনে হচ্ছে বেশ বনে 3 জনের মাঝে। কিয়ান মাথা নাড়িয়ে বলে, না না পিচ্চু, ওই পেতনি কখনোই কিউট হতে পারে না। নিজের পিপিকে যদি আজ অন্য কেউ খারাপ বলতো, তবে এত সময় রেগে বোম হয়ে যেত অধীরা। তবে কিয়ান বলেছে বলে একটু রাগ করলো না সে। কিয়ানকে সে অনেক ভালোবাসে, বোঝে কিয়ানকে। কিয়ান অধীরা আর সাবির মিলে বসে বসে গুনগুন করে গান গাইছে। চুলে টান পড়তেই কিয়ান চোখ মুখ খিচে তাকায়। ব্যথায় কুকিয়ে উঠে চেঁচিয়ে বলে, কোন অসভ্য বদমাস, আমার চুল ধরছিস? ছাড় বলছি, না হলে তোর বিয়ে হবে না বলে দিলাম। চোখের সামনে অনুষ্কাকে দেখে সে বলে ওঠে, ও গড, কিয়ান তুই নিজেই নিজের মুখের উপর কন্ট্রোল রাখতে পারিস না? আন্টি আপনি সভ্য। করবো না মেয়েটাকে বিয়ে, যা এক্ষুনি বের হ। বিয়ে বাড়িতে বর কনের এমন কাণ্ড দেখে সবাই অবাক। বর বউকে পেটি বলে সম্বোধন করার কারণে বিয়ে করবে না বলে দিল বউ। আজব কাণ্ড দেখে সবাই থমথমে মুখ নিয়ে তাদের দেখছে। আবির এগিয়ে এসে কিয়ানকে ধমক দিয়ে বলে, তোর সমস্যা কি? জীবনে এই একটা দিন, তোকে শান্তি মতো থাকতে বলছি, আর সেই তুই নিজের বিয়ের দিনও ঝগড়া করছিস, তাও নিজের হবু বউয়ের সাথে। তুই জিনিসটা কি ভাই? কিয়ান কিছু বলবে, তখনই আরোহী এসে অনুষ্কাকে ধমক দিয়ে বলে, অনু, তোর না আজ বিয়ে? আর বিয়ের দিন থেকেই নিজের বরের উপর এমন অত্যাচার করে কে? দেখ লোকজন কেমন করে দেখছে তোদের। বউ সেজে কোন মেয়ে নিজের হবু বরকে মারে বলতো আমায়? কিয়ান আরোহীর কথা শুনে ভ্যা করে কান্না করে দিল। বেজে গেল তুমুল কাণ্ড। নিজের বিয়ের দিন বর কান্না করছে বউর হাতে মার খেয়ে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে করতে অনুষ্কার শাড়ির আঁচলে নাক মুছে কিয়ান অধীরা আর সাবিরকে বলে, চলো চলো মামুরা, আমরা এখানে আর 2 মিনিটও থাকবো না। যেখানে তোমাদের সম্মান নেই সেখানে আবার কিসের থাকা থাকি বলো? কিয়ান ওদের হাত ধরে উঠিয়ে নিতে যেতেই অনুষ্কা তার পাঞ্জাবির কলার ধরে ধপ করে বসিয়ে দিল। দাঁতের দাঁত চেপে বলে, যদি এখান থেকে বিয়ে না করে উঠেছিস, তাহলে তোকে আলু ভর্তা বানিয়ে টমেটো সস দিয়ে খাবো বলে দিলাম। কিয়ান একটু করে বলে, উফ গড, কেন আমি এত সুন্দর? বউ চলো বিয়ে করি। অনুষ্কা নিজের রাগটাকে অনেক কষ্টে দমিয়ে রাখে। বিয়ে পড়ানো শুরু হলো, কিন্তু বিপত্তি বাধে কিয়ানের কবুল বলার সময়।
কাজী কবুল বলতে বললেই সে কান্না করতে করতে অধীরাকে জড়িয়ে ধরে বলে, মামুরে আমি বিয়ে করব না, এই মাইয়া খালি মারে, কথায় কথায় মারে। অধীরার ঠোঁট উল্টে কিয়ানকে দেখল। কিয়ানের এমন অদ্ভুত কাণ্ডে আরোহী ধমক দেয়। সোজা হয়ে কিয়ান বলে, আলু প্লিজ আজকে আমাকে বাধা দিও না, আজ আমাকে কান্না করতে দাও। জানি আজকেও আমার শেষ স্বাধীনতার দিন, এরপর থেকে একটা পেতনি সারাক্ষণ ঝুলবে আমার ঘাড়ে। আরোহী ফের ধমক দিতেই কিয়ান চোখ মুছে ফেলার ভান করতে করতে কবুল বলে দেয়। বিয়ে সুন্দর মতোই শেষ হয়। কিয়ান অনুষ্কাকে নিয়ে বিদায় হওয়ার সময় নিজেই কান্না করেছিল। অনুষ্কার বেশ বিরক্ত লেগেছিল ব্যাপারটা। এতই যখন তাকে ভয় পায় তবে কেন বিয়ে করলো? আজব লোক। রাতে বুঝিয়ে দেবে অনুষ্কা কি জিনিস। ফালতু কিয়ান চিয়ান। সকল মেহমানদের বিদায় দিয়ে এবার নিচের রুমে ফিরল অধীর। ঘরে আসার সময় দেখেছিল অধীরা মোহনা চৌধুরীর সাথে ঘুমিয়ে গিয়েছে। মাঝে মাঝে এমন করে মেয়েটা, তবে মাঝরাতে ঠিকই কান্না করে অধীরের কাছে এসে পড়ে। বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অধীর মেয়ের মাথায় আতুরে হাত বুলিয়ে দেয়। ক্লান্তির শরীরটা সোফায় এলিয়ে দিয়ে বসল। জীবনটা অনেক সুন্দর তার। সব কিছুই আরোহী তার জীবনে আসার পর। না হলে আরোহী আসার পূর্বে তার জীবনটা বিষাদের ভরা ছিল। কোনো সুখ তাকে স্পর্শ করতো না, মিশেছিল দুঃখের কালো ছায়া। কিন্তু এত কিছু যার জন্য সেই মানুষটা কোথায়? অধীর উঠে যায় নিচে। কিচেনে আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন কিছু হওয়াতে একটু অবাক হলো, পরে বুঝলো মানুষটাকে। আরোহী পাত্তা না দিয়ে বলে, আপনি গিয়ে রেস্ট করুন। অধীর তার চুলে মুখ গুজে দেয়। গালে নাক ঘষতে লাগলো। কানের কাছে ঠোঁট এনে স্লো ভয়েসে বলল, তুমি আসবে না? শরীর শিউরে উঠল আরোহীর। এত বছর পরেও সেই আগের মতো করেই শিউরে ওঠে অধীর স্পর্শে। কিন্তু নিজেকে সামলে বলে, আপনি যান, আমার হাতের কাজগুলো শেষ করে এরপর আমি আসছি। না, আজ একটু সময় লাগবে, আপনি যান, আমি আসছি তো। মোটেও না। বলেই আরোহীকে পাজা কোলার তুলে নিল অধীর। অবাক আরোহী অধীরের গলা জড়িয়ে ধরে চারপাশে দেখতে দেখতে বলে, কি করছেন? ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে তো। কি ভাববে বলুন তো? অধীর নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, যা ইচ্ছে তাই ভাবুক, কে কি ভাবলো এতে আমার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। আমার এখন বউ চাই, সেটা পেলেই চলবে। আরোহী বিরক্ত গলায় বলে। অসভ্য লোক। অধীর পা দুটো থামিয়ে একবার আরোহীর দিকে তাকায়, এরপর একটু মাথা ঝুঁকিয়ে বলে, এখনো তো কিছুই করিনি, এতে বললে আমাকে অসভ্য। যদি অসভ্যতা আমি করি তখন কি বলবে? সভ্য লোক। আরোহী নাক মুখ ছিটকে বলে, এই দূরে সরুন তো, আর নামান আমাকে, নামান। অধীর শুনল না। আরোহীকে নিয়ে সোজা নিচের রুমে এসে পড়ল। তখনই চারপাশের লাইট চলে যায়। অন্ধকার হয়ে যায় পুরো রুম। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। একের পর এক বিদ্যুতের ঝলকানি তুলছে। থেমে থেমে একটু পর পর আলোকিত হচ্ছে অন্ধকার আকাশ। ভালোবাসার হারিয়ে যায় দুটো মানুষের মন। মাঝরাতের শেষ প্রহর। শুনশান গলির ভেতর দিয়ে প্রবেশ করলো অধীর। তার সাথে রয়েছে শুভ্র। শীতে থরথর করে কাঁপছে সে। তিনটা জ্যাকেট পরেও শীত কমাতে পারছে না। তবে এই শীতের রাতেও অধীর কোনো কাঁপাকাঁপি ছাড়াই এগিয়ে যাচ্ছে, মুখে গাম্ভীর্যতা বজায় রেখে। হাতে একটা চাবি আছে অধীরের। সেটা দিয়ে একটা টিনসিট বাড়ির সামনে এসে দাঁড়ায়। চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করলো সে। শুভ্র ঢুকে ঘরের মধ্যে থাকা ছোট আলোটি জ্বালিয়ে দিল। ড্রিম লাইটের হলদেতে আলো এসে মুখে পড়তেই চোখ মুখ জ্বলে উঠল লোকটার। মাথা তুলে তাকানোর শক্তিটুকু অবশিষ্ট নেই তার শরীরে। অধীর ঠোঁট ফাঁক করে শীষ তুলছে। তার কানে প্রতিধ্বনিত হতেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শুভ্র দেখলো এত শীতে এই বৃষ্টিতে ভিজে চুপচুপে পিছলে মাটি শরীরে একটা ছিঁড়া ফাটা পুরাতন চাদর জড়িয়ে শুয়ে থাকা লোকটাকে। মায়া হলো, কিন্তু এর উপর মায়া হয় না অধীরের। দিনের পর দিন এর উপর কঠিন থেকে কঠিনতর অত্যাচার করেই যাচ্ছে সে। লোকটা অধীরের দিকে অসহায় মুখ করে চেয়ে আছে। অধীর এক হাত পকেটে গুছিয়ে নিচের মতো করে দাঁড়িয়ে আছে। শুভ্র কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার, ওর শাস্তি তো এবার অনেক হয়েছে, এবার না হয় ছেড়ে দেন। তীক্ষ্ণ দৃষ্টি নিবন্ধ হতে চোখ নামিয়ে নিল শুভ্র। ন্যায় অন্যায় অধীর আজও বিচার করে না। তার মধ্যে আজও সেই ডেভিল ভাবটাই রয়েছে। পরিবারের সামনে ভালো, তবে তাদের পেছনে ভয়ঙ্কর অধীর আজও লুকিয়ে আছে। অধীরের লোকটার সামনে বসল, শক্ত গলায় বলে, আমি আজও ডেভিল,
ন্যায় অন্যায় আমার কাছে 2 পয়সারও দাম পায় না। ইউনো, আই এম মাফিয়া। সো ওর শ্বাস যতদিন চলবে ততদিন সে আমার মেহমান। পাশ থেকে হকি স্টিক নিয়ে একটা বাড়ি দিল লোকটার শরীরে, তাও নিচের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। লোকটা আর্তনাদও করতে পারল না, কারণ তার শরীরে কোনো শক্তি নেই। অধীর লোকটার দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না আমি ছাড় দেই বা ছেড়ে দেই না, আমি ডেভিল আর ডেভিলই থাকবো। কথাটা বলেই ডেভিল হাসি দিল সে। তার হাসির শব্দ ঝংকার তুলল ঘরের মধ্যে। অধীর চেঁচিয়ে বলে, ইয়েস, আমি ডেভিল। আই অ্যাম দ্য ডেভিল হাজব্যান্ড। আরোহী কখনো জানবে না ওর পেছনে কত বড় গেম আমি খেলেছি। বাট সব শেষে আরও শুধু আমার, কজ প্রিন্সেস শুধু তার ডেভিলের, আমি আমার প্রিন্সেসের ডেভিল হাজব্যান্ড। সমাপ্ত।